বৃত্ত কি? বৃত্তের কয়েকটা উদাহরণ চিন্তা করো তো। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ক্লাস হচ্ছে বৃত্ত নিয়ে। এর আগে তোমাদের ক্লাসটা ছিল কি জ্যামিতি নিয়ে, রেখা কোণ ও ত্রিভুজ। ওই ক্লাসটা যদি তোমরা ভালো করে থাকো অথবা ওই চ্যাপ্টারে তোমাদের ভালো ধারণা থাকলে ওয়েলকাম টু দিস ভিডিও। আচ্ছা, তোমাদের বললাম না বৃত্তের উদাহরণ চিন্তা করতে। তোমরা কি কি চিন্তা করছো? অনেকজন অনেকগুলো চিন্তা করছো। কেউ যদি ফুটবল, ক্রিকেট বল এই টাইপের বাস্তব গোলাকার জিনিস চিন্তা করে থাকো তাহলে তোমরা ভুল। কেন? কারণ আমরা বাস্তব জীবনে যেগুলো দেখি, ফুটবল, ক্রিকেট বল বা চোখ বা এই টাইপের যা গোল গোল জিনিস আছে, এগুলো হচ্ছে কি, এগুলো বৃত্ত না, এগুলো গোলক। বুঝছো? গোলক হচ্ছে 3 ডাইমেনশনাল, 3 মাত্রার বস্তু, বাস্তব বস্তু। কিন্তু বৃত্ত কি? বৃত্ত হচ্ছে 2 ডাইমেনশনাল, অর্থাৎ দ্বিমাত্রিক, এবং হচ্ছে কি সমতলীয়। বৃত্ত হবে দ্বিমাত্রিক এবং হবে কি সমতলীয়, একটা সমতলের উপর থাকবে। এখন চলো দেখি বৃত্ত কি হইতে পারে। আমরা যে সূর্য, ফুটবল, ক্রিকেট বল এগুলো যখন খাতায় আঁকবো, ধরো এভাবে আঁকলাম, এটা একটা ফুটবল আঁকলাম বা একটা সূর্য আঁকলাম, এটা এখন আমি কি দেখতেছি? 2 ডাইমেনশনাল। এটা এখন বৃত্ত। কিন্তু বাস্তবে এটা কি? বাস্তবে হচ্ছে এটা গোলক। গোলকের আয়তন থাকবে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল থাকবে, কিন্তু বৃত্তের ক্ষেত্রফল থাকবে কিন্তু কি থাকবে না? আয়তন থাকবে না, যেহেতু এটা দ্বিমাত্রিক। আচ্ছা, গেল এসব কথা। এখন আসে আসল কথায়। বৃত্ত কি? একটা বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু, তার চারপাশে সমান দূরত্ব নিয়ে আমি যদি একটা বক্ররেখা আঁকি এবং ওই বক্ররেখাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি কানেক্ট করে দিই, অথবা এই কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যেসব বিন্দু আছে সবগুলোকে আমি যোগ করে দিই, তাহলে যে একটা আমি স্ট্রাকচার পাবো, যে একটা আবদ্ধ এলাকা পাবো, ওই আবদ্ধ এলাকার পরিধি হচ্ছে বৃত্ত। এই যে এটা হচ্ছে কি? বৃত্ত। এত কঠিন করে চিন্তা করার দরকার নেই, তুমি যদি বৃত্ত চিনো তাহলে ওকে, তাইলে ওকে। বুঝছো? চলো শুরু করা যাক। বৃত্ত শুরু করবো আমার গল্পের মাধ্যমে। আচ্ছা, আমরা ছোটবেলায় অনেক ছোটবেলায় বিভিন্ন খেলা খেলতাম। কানামাছি, তারপর হচ্ছে মাঠে বৃত্ত এঁকে ওইখানে মার্বেল কিংবা ধরো চাকতি, এটা কিছু দিয়ে আমরা খেলতাম। এক একজন একরকম খেলতাম। এখন আমরা ওই টাইপের একটা খেলা খেলবো। এভাবে খেলে খেলে আমরা কি করবো? বৃত্তটা শিখবো। প্রথমে একটা বৃত্ত আঁকি। যেহেতু আমি যদি ফ্রি হ্যান্ড আঁকি তাহলে কি হবে? ওটা আর বৃত্ত হবে না, ওটা অনেক কিছু হয়ে যাবে, কিন্তু বৃত্ত হবে না। আচ্ছা, এটা এখন বৃত্ত, যেহেতু আমরা হাতে আঁকি নাই, এটা আমি নিয়ে আসছি। কোন কাজে দেখা যাচ্ছে? লাল, কালো, সবুজ, সবুজটা ভালো আছে, নিলাম। এখন এটা হচ্ছে কেন্দ্র। তো যে বিন্দু থেকে বৃত্তটা আঁকা হবে ওটা হচ্ছে কি আমার কেন্দ্র। তারপর এটা হচ্ছে পরিধি। তো যাই হোক, এখন ধরো এখানে তোমরা 3 জন আছো। তোমাদের খেলাটা হচ্ছে কি, 3 জন এই বিন্দু থেকে এই কোথায় বৃত্তের পরিধিতে আসবা। যে আগে আসবে সে জিতবে। এখন ধরো একজন এদিকে দৌড় দিল, একজন এদিকে দৌড় দিল, একজন এদিকে দিল, ও আগে আসছে। যে আগে গেছিল ও আগে আসছে এবং ও চ্যাম্পিয়ন। এখন তোমার কোয়েশ্চেন হইতে পারে, এটা কি ফেয়ার হইল যে এক একজন এক এক দিকে? তাহলে আমরা যাচাই কেমন করতেছি? কারণ সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত, সমান দূরত্ব অতিক্রম করা উচিত। কিন্তু একটা বিষয় দেখো, এই যে বিন্দু থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে সমান। তুমি এইদিকে যাও, এইদিকে যাও, কিংবা এদিকে যাও, তোমার দূরত্ব থাকবে সমান। তার মানে তুমি যেদিকে দৌড়াও না কেন তোমার দূরত্ব সেম। তাই যে প্রতিযোগিতা হচ্ছে ওটা হচ্ছে কি ফেয়ার, ওটা সঠিক প্রতিযোগিতা, কোনো বৈষম্য নাই। এখন কোয়েশ্চেন হচ্ছে, এই বিন্দু থেকে এই পরিধি পর্যন্ত যে সরাসরি দূরত্ব, ওইটাই হচ্ছে আমার ব্যাসার্ধ। তার মানে কি ব্যাসার্ধ সব দিক দিয়ে সমান।
ব্যাসার্ধ সব দিক দিয়ে সমান কার জন্য? নির্দিষ্ট বৃত্তের জন্য। আচ্ছা, এখন ধরো এটা গেল, এখানে আমি আরেকটা কাজ করি। আরেকটা বৃত্ত আঁকি। আরেকটা বৃত্ত যদি আমি আঁকতে চাই, এঁকে ফেললাম। এখন প্রতিযোগিতা দিল তিনজন, ধরো তিনজন এইখানে আসো। তোমাকে কেন্দ্রে না, বরং এইখানে আসতে হবে, বা এই পরিধির যে কোনো এক জায়গায় আসতে হবে। একজন এদিকে আসলো, একজন ঠিক এই বরাবর গেল সোজা, আর একজন এইখানে আসলো। এখন বলো সবগুলো দূরত্ব কি সেম? না। কেন সেম না? কারণ একজন গেছে কেন্দ্র বরাবর সোজা, আর একজন এখানে। আমি যদি এখানে চলে আসি তাহলে আরো ছোট, দূরত্ব ভিন্ন ভিন্ন হচ্ছে। কিন্তু আমি যদি এখান থেকে শুরু করে এই কেন্দ্র দিয়ে গিয়ে এখানে আসি, তাহলে ও যে দূরত্ব অতিক্রম করতেছে ও সেম দূরত্ব অতিক্রম করতেছে। কেন? এই দুটো হচ্ছে ব্যাস। তার মানে বৃত্তের পরিধির একটা প্রান্ত থেকে কেন্দ্র বরাবর অপর প্রান্ত পর্যন্ত যদি আমি কোনো রেখা আঁকি, সেটা হচ্ছে কি? ব্যাস। বুঝছো? সেটা হচ্ছে ব্যাস। এটা একটা ব্যাস। তারপর আর কি আছে? আর কোনো ব্যাস আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এই এটা একটা ব্যাস। তো আমি বলতে পারবো সকল ব্যাস সমান। আর যদি কেন্দ্র দিয়ে না যায়, কেন্দ্র ছাড়া আর যে কোনো দিক দিয়ে যাক না কেন, পরিধির এক বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত একটা সরলরেখা আমি আঁকবো, ওটা হচ্ছে কি? জে। এখন আমি বলতে পারি কি ব্যাস এক ধরনের জে। কেন? জে এর সত্য কি? জে এর সত্য হচ্ছে বৃত্তের এক বিন্দু থেকে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া। এখন তুমি কেন্দ্র দিয়ে যাও বা যেদিক দিয়ে যাও, ওটা হচ্ছে কি আমি জে বলতে পারতেছি। যদি কেন্দ্র দিয়ে যাই তার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে ব্যাস। এখন আমি দেখতেছি তুমি যেভাবে আঁকো না কেন, এটা হচ্ছে কি সবচেয়ে বড় দূরত্ব। তার মানে কি জে এর মধ্যে সবচেয়ে বড় জে হচ্ছে ব্যাস। ব্যাসের চেয়ে বড় কোনো জে হইতে পারে না। সবগুলো ছোটই হবে। যদি ব্যাসের সমান হয় ওটাও ব্যাস, কিন্তু ব্যাসের চেয়ে ছোট হইলে ওটা হচ্ছে শুধুমাত্র জে, কিন্তু ব্যাস হবে না। তার মানে আমি বলতে পারবো ব্যাস হচ্ছে বৃহত্তম জে। হ্যাঁ, আরেকটা বিষয় দেখো, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এটা একটা ব্যাসার্ধ। অর্থাৎ ব্যাস হচ্ছে কি দুটো ব্যাসার্ধের সমান। তার মানে আমি বলতে পারবো ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। অর্থাৎ ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। এই ব্যাসের অর্ধেক এখান থেকে কি আসছে? ব্যাসার্ধ। বুঝছো? আচ্ছা, গেল তোমার প্রাইমারি আলোচনা। এখন বৃত্ত ব্যাস টেস আগে ফেললাম, এবার আরো কিছু টার্ম আমার জানতে হবে। একটা হচ্ছে স্পর্শক। এখন তো আমি এভাবে একটা রেখা আঁকতে পারি, এভাবে একটা রেখা আঁকতে পারি, এভাবে একটা রেখা আঁকতে পারি। এটা কয়টা বিন্দুকে ছেদ করছে? দুইটা। এটা কয়টা? দুইটা। কোন বিন্দু? এই বৃত্তের উপরিস্থিত বিন্দু। এই যে দুইটা বিন্দু, এই যে দুইটা বিন্দু ছেদ করছে। এটা কয়টা করছে? শূন্যটা। কিন্তু আমি যদি এমন কোনো লাইন আঁকি, এটাও শূন্যটা। কিন্তু আমি যদি এমন কোনো লাইন আঁকি যেটা শুধুমাত্র একটা বিন্দু ছেদ করবে, এই যে ধরো এই একটা বিন্দু ছেদ করলো, এটা কত? একটি বিন্দুতে ছেদ। তাহলে সেটা হবে কি বৃত্তের স্পর্শক, অর্থাৎ স্পর্শ করে যাবে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ছেদ করতেছে, ছেদক। কারণ এটা ঢুকে বের হয়ে যাচ্ছে, বৃত্ত দিয়ে ঢুকতেছে, তারপর মাঝখান দিয়ে গিয়ে অন্যদিক দিয়ে বের হয়ে যাচ্ছে।
কিন্তু স্পর্শক কি করতেছে, আসতেছে, বৃত্তকে ঠিক স্পর্শ করে চলে যাচ্ছে। তোমরা এটা কল্পনা করতে পারো, একটা দেওয়াল, তুমি একটা ক্রিকেট বল নাও হাতে বা ফুটবল নাও, বুঝছো? এখন দেওয়ালকে স্পর্শ করো, তো এই বলের সারফেসটা দেওয়ালের ঠিক যে জায়গায় স্পর্শ করছে ওই জায়গায় তুমি সরলরেখা যদি আঁকো, ওইটাই হচ্ছে কি স্পর্শক। কারণ এটা বৃত্তের ভিতর ঢুকে নাই, অথবা বলের ভিতর ঢুকে নাই, না ঢুকে ঠিক স্পর্শ করে বের হয়ে চলে গেছে, এটা হচ্ছে কি স্পর্শক। স্পর্শক কি, যে সরল রেখা বৃত্তকে, যে সরল রেখাকে বর্ধিত করলে বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করে, শুধুমাত্র একটি বিন্দুতে স্পর্শ করে। এখন বর্ধিত কেন বলছি, কারণ হচ্ছে ধরো আমি বললাম আমি একটা রেখা এটুকু আঁকলাম বা এভাবে আঁকলাম, শুধুমাত্র একটা বিন্দু ছেদ করছে, এটাকে স্পর্শক না। আমি যদি বর্ধিত করি তাহলে কিন্তু ছেদ করে ফেলতেছে আরেক জায়গায়, বুঝছো? আমি কোনো ফাঁক ফোকর রাখবো না। আচ্ছা গেল, স্পর্শক গেল। তাহলে এগুলো কি, এইগুলো হচ্ছে ছেদক, আর ছেদকের এইটুকু, এই পার্টটুকু হচ্ছে যে। এবার আরো একটা বৃত্ত আঁকবো আমরা। আমরা আগের অধ্যায়ে পড়ছিলাম, অর্থাৎ রেখা কোন ত্রিভুজ অধ্যায়ে পড়ছিলাম, কোণ কখন উৎপন্ন হয়, যখন দুইটা রেখার প্রান্তবিন্দু একটা বিন্দুতে মিলিত হয়। এখন ধরো আমি এখান থেকে একটা রেখা আঁকলাম, এটা একটা ব্যাস, এটা একটা ব্যাস। তো দুইটা ব্যাস যদি বৃত্তের কেন্দ্রে মিলিত হয়, এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের দুইটা বাহু হচ্ছে কি দুইটা ব্যাস। যদি দুটি ব্যাস বৃত্তের কেন্দ্রে মিলিত হয়, তখন কি হয়, কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়। এখন ধর আমি দুইটা জে আঁকলাম, এটা একটা জে, এটা একটা জে, যেখান থেকে আঁকো না কেন, এই যে একটা কোণ উৎপন্ন হইল, এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ, কারণ এটা বৃত্তের উপর উৎপন্ন হয়েছে। দুটি যে বৃত্তের পরিধির উপর ছেদ করলে, দুটি যে বৃত্তের পরিধির উপর ছেদ করলে সেটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ, মানে হচ্ছে কি বৃত্তের উপর কোণ। এখানে বৃত্তস্থ, এই যে স্থ আছে, এটা মানে আমরা অবস্থান করতে পারি। যদি বৃত্তের উপর অবস্থান করে, অর্থাৎ পরিধির উপর অবস্থান করে, মানে এই বিন্দুটা, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আর যদি কেন্দ্রের উপর অবস্থান করে, তাহলে সেটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। ক্লিয়ার? এগুলো আমাদের সবগুলো লাগবে, এই জন্য এখন বলে ফেলতেছি। আচ্ছা গেল, এখন আমরা আমাদের উপপাদ্যের জগতে প্রবেশ করি। উপপাদ্য কি? উপপাদ্য হচ্ছে বৃত্তের বিভিন্ন রেখা থেকে আমরা আঁকবো, ওইখান থেকে দেখা যাবে কিছু জিনিস সত্য, মানে কিছু কিছু জিনিস হবেই। তুমি যাই করো না কেন এটা হবেই, যাই করো না কেন দুইটা সমান হবেই, যাই করো না কেন এটা দুই ভাগ হবেই, যাই করো না কেন কোণের যোগফল 180 হবেই। এই যে তুমি যতই একটা নির্দিষ্ট শর্তের মাধ্যমে বিভিন্ন জিনিস চেঞ্জ করবে, ওগুলো তোমাকে প্রমাণ করতে হবে, ওটা হচ্ছে উপপাদ্য। যেমন একটু উদাহরণ ধরতে পারি, বৃত্তের তুমি কেন্দ্র থেকে কি পর্যন্ত, পরিধি পর্যন্ত তুমি যে রেখায় আঁকো না কেন সবগুলো সমান হবে। কেন? কারণ ব্যাস হচ্ছে সমান। এই টাইপের জিনিস আমরা প্রমাণ করব, কিন্তু এই টাইপের এত সিম্পল না, একটু বর্ণনা থাকবে স্বাভাবিক। চলো শুরু করি প্রথম একটা দিয়ে। সেটা হচ্ছে প্রথম একটা যে আঁকি,
যে ফ্রি হ্যান্ডে আঁকি, এটা একটা সরল রেখা, এটা হচ্ছে একটা জে, এইখানে হচ্ছে ধরো এই যে। এখন আমার শর্ত হচ্ছে কি, এখান থেকে এখন এই লাইনটা তোমার কি করতে হবে, ছুঁইতে হবে। এখানে 3 জন আছো বা 4 জন আছো তোমরা, এখন রেস হবে যে আগে এই বৃত্তের কেন্দ্র থেকে এই লাইনে স্পর্শ করতে পারবে সে হচ্ছে কি ফার্স্ট ফার্স্ট। আচ্ছা, এখন সে এদিকে দৌড় দিল, এদিকে দৌড় দিল, এদিকে দিল, একজন সোজা দৌড় দিল। এখন বলো কে আগে যাবে? অবশ্যই ও আগে যাবে, এই যে যে লাস্টে গেছে ও আগে যাবে। কেন? কারণ এটা সবচেয়ে কম দূরত্ব, সবচেয়ে কম দূরত্ব। এখন সবচেয়ে কম দূরত্ব কোনটা? লম্ব দূরত্ব। এই যে লম্ব দূরত্বের সংজ্ঞা কি? লম্ব দূরত্বের সংজ্ঞা হচ্ছে কি সর্বনিম্ন দূরত্ব। এখন সর্বনিম্ন দূরত্ব কি করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। ধরো দুটার এখানে একটা রেখা আছে, একটা বিন্দু আছে, অনেকগুলো দূরত্ব আঁকা যায়, কিন্তু যেটা সবচেয়ে কম দূরত্ব, সবচেয়ে কম সময়ে তুমি যাইতে পারবা, সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে যাইতে পারবা, এটা হচ্ছে কি লম্ব দূরত্ব। তার মানে এটা হচ্ছে কি লম্ব। তার মানে সে হচ্ছে বুদ্ধিমান, সে জানে কি আমি যদি লম্ব বরাবর যাই তাহলে সেটা হবে কি সবচেয়ে কম দূরত্ব এবং আমি সবার আগে পৌঁছাইতে পারবো। এক গেল। এখন এখানে সে চলে আসলো, তা সে এখন কোথায় আছে? এই রেখাটার উপর আছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই রেখাটা 2 ভাগ হয়ে গেছে, মানে সে ঠিক মাঝখানে আছে। মানে ও এদিকেও যায়নি, এদিকেও যায়নি। সে যদি একটু সরতো তাহলে কি কম দূরত্বে যাইতে পারতো না, সে ঠিক মাঝখানে আছে বলে কি সবচেয়ে কম দূরত্বে যাইতে পারছে। বুঝছো? এই জিনিসটা ফিল করতে পারতেছো? তার মানে আমি বলতে পারবো বৃত্তের জে এর উপর ব্যাসার্ধ থেকে কোনো লম্ব আঁকা হলে সেটা কি হবে? বৃত্তের জে কে দ্বিখণ্ডিত করবে। অর্থাৎ একটা বৃত্তের কেন্দ্র আছে, ওই কেন্দ্র থেকে কোনো জে এর উপর আমি যদি কোনো লম্ব রেখা আঁকি, সেটা ওই জে কে 2 ভাগে ভাগ করবে। কোথায়? যেখানে স্পর্শ করবে সেখানে। আবার উল্টাও বলতে পারি, যদি আমি কোনো জে এর উপর একটা রেখা আঁকি এবং যেখানে ছেদবিন্দু তৈরি হবে, অর্থাৎ যেখানে ছেদ করবে ওইখানে যদি জে 2 ভাগ হয়, তার মানে আমি বলতে পারবো ওই বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, বা এই দুটো পরস্পর লম্ব। একই তো কথা, এটা বলা যায়। বুঝতে পারছো? এখন এটা আমাকে প্রমাণ করতে হবে। বইয়ে তোমাদের প্রমাণটা আছে, স্ট্রাকচারটাও আছে, আমি তোমাকে ডিটেলসে লিখে দিব না, কিন্তু তোমাকে জিনিসটা ক্লিয়ার করে দেবো। চলো দেখি কিভাবে আমরা প্রমাণ করতে পারি। একটা বৃত্ত নিলাম, একটা রেখা আঁকলাম, কোনটা প্রমাণ করব? সোজা, মানে যেটা সোজা ওটাই করি। বৃত্তের কোন জে এর উপর আচ্ছা, এখন একটা বিষয় আছে, ব্যাসও তো একটা জে, তাহলে কি হবে? তখন তার কোনো কিছু করা যাবে না, কারণ তুমি কেন্দ্র থেকে কেন্দ্রের উপর কেন আঁকবা? এভাবে আঁকছো, এই কেন্দ্র থেকে কেন্দ্রের উপর কেন আঁকবা দূরত্ব? তাই তোমাকে বলতে হবে কি ব্যাস ভিন্ন। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জে এর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা কি করবে, বা রেখাংশ
ওই বৃত্ত, সরি, ওই যে এর উপর লম্ব, অর্থাৎ একটা যে আছে তার উপর একটা সরলরেখা আঁকলাম। কোথায়? ঠিক মধ্যবিন্দুতে। আগে মধ্যবিন্দু নিলাম, তারপর একটা রেখা আঁকলাম। এখন প্রমাণ করতে হবে কি এই কোণের মান 90 ডিগ্রি। চলো করি, কোনো ব্যাপার না। এখন পরীক্ষার খাতায় কিভাবে লিখবো? পরীক্ষার খাতায় প্রথমে চিত্র আঁকবো, চিত্র চিহ্নিত করব। অবশ্য কি চিহ্নিত, তুমি চিত্র আঁকছো, এবিসিডি লিখো না, তাহলে কিন্তু হবে না। তারপর বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কি? বিশেষ নির্বাচন হচ্ছে চিত্রের বর্ণনা। চিত্র যা আছে ওইটাকে তুমি বর্ণনা করবা। এটা হচ্ছে বি, এখান থেকে এটা হচ্ছে জে, এখান থেকে এটা হচ্ছে দূরত্ব, এইভাবে বলে দিবা যা যা আছে আর কি। তারপর হচ্ছে প্রমাণ। এরপরে প্লাস হচ্ছে কি অঙ্কন। বিশেষ নির্বাচনের পরে একটা অঙ্কন করতে হবে। অঙ্কন হচ্ছে কি তোমার প্রশ্নে যা দেওয়া আছে তার বাইরে তুমি যদি কোনো এক্সট্রা কিছু আঁকো, ওটা হচ্ছে কি অঙ্কন, এবং ওটা বলে দিতে হবে তুমি কিভাবে আঁকতেছো, কি পরিমাণ পরিমাপ নিয়ে আঁকতেছো, কতটুকু আঁকতেছো, কার সাথে মিলিয়ে আঁকতেছো, এগুলো হচ্ছে বলবা। তারপর হচ্ছে প্রমাণ, তারপর শেষ। তো আমি কি করতেছি, যেহেতু আমার এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, আমি পাশাপাশি আঁকতেছি, কিন্তু তুমি কি করবে কি চিত্রের পাশে কিছু আঁকবে না, চিত্র চিহ্নিত করবা, চিত্রে একটা নাম দিবা, মানে এটা হচ্ছে কি একটা বৃত্তের চিত্র। তারপর হচ্ছে কি বিশেষ নির্বাচন লিখবা, তারপর অঙ্কন লিখবা, তারপর হচ্ছে কি প্রমাণ। এগুলো নিচে একটা করে দাগ দিবা এবং এখান থেকে লেখা শুরু করবা। এভাবে প্রমাণ লিখে দাগ দিয়ে এখান থেকে লেখা শুরু করবো, যাতে স্যারের চোখে পড়ে প্রত্যেকটা ধাপ। কারণ ধরো তুমি যদি প্রমাণ পুরোটা নাও পারো, এই যে চিত্র, বিশেষ নির্বাচন এবং প্রমাণ ট্রাই করার জন্য তুমি মিনিমাম অর্ধেক নাম্বার পাবা। তো কম কি 4-এর মধ্যে তুমি অঙ্ক কমপ্লিট না করে 2 পাচ্ছ, কম তো না। আর যাই হোক, এখন দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যে এর মধ্যবিন্দু সংযোগের রেখাংশ ওই যে এর উপর লম্ব, এটা প্রমাণ করতে বলছে। চলো প্রমাণ করি। এটা ধরো এবি একটা জে, এবি হচ্ছে কি জে, এটা হচ্ছে ও, কেন্দ্রকে সাধারণত আমরা ও দিয়ে প্রকাশ করি। তারপর এটাই কি দেওয়া যায়, এটা ধরো এম। এখন আমাকে বলছে এটা মধ্যবিন্দু। এখন কি করব, আমার এই কোণ অথবা এই কোণ যে কোনো একটা 90 ডিগ্রি প্রমাণ করতে বলবে। তো বৃত্তের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে কি এই টাইপের যত কিছু প্রবলেম থাকবে, এরকম 2-3টা রেখা আছে, কোনো কিছু প্রমাণ করতে বলছে, তোমাকে একটা অঙ্কন করতে হবে। সেটা হচ্ছে কি এই যে 2টা ব্যাস আঁকতে হবে বা একটা ব্যাস আঁকতে হবে, কোনো কারণে তোমার এরকম ব্যাস আঁকতে হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে। তাই মাথায় রাখবা যে আমি ব্যাস আঁকার চেষ্টা করব, যেটা আমার কাছে লাগতেছে কিনা। এখন দেখি 2টা ত্রিভুজ হয়ে গেছে। এখন যদি আমি 2টা ত্রিভুজের মধ্যে কোনো লিঙ্ক আপ করতে পারি, তাহলে এই 2টা কোণ নিয়ে আমি কাজ করতে পারবো। এখন লিঙ্ক আপ কি, ত্রিভুজ ও এম এবং ত্রিভুজ ও বি এম এ কি আছে, এম সমান বিএম। কই এটা দেওয়া নাই? হ্যাঁ দেওয়া আছে, ওই যে মধ্যবিন্দু বলা আছে, এম হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তারপর ও এম সমান ও এম। ওমা, এটা কেমন কথা? এটা হচ্ছে কি, এটা হচ্ছে তাদের কি কমন সম্পত্তি। ধরো ধরো 2জন মানুষ কিন্তু থাকে একটা ঘরে, তো ওই ওই ঘরটা কি তাদের 2জনের কমন। হয়তো রুম ভিন্ন কিন্তু ঘর একই, জিনিসটা হচ্ছে এরকম। এই বাহু ভিন্ন, এই বাহু ভিন্ন, কিন্তু এই 2টা বাহু হচ্ছে কি তারা শেয়ার করতেছে এবং সেম বাহুটা শেয়ার করতেছে, তাই 2টা বাহু সমান হবে, স্বাভাবিক। হচ্ছে কি একই বাহু, এটা লিখতে হচ্ছে না। তারপর হচ্ছে ও এ ইকুয়াল টু ও বি। আমরা শুরুতে পড়ছিলাম কি সকল ব্যাসার্ধ সমান, কোনো বৈষম্য নাই। বৃত্ত হচ্ছে এমন একটা জিনিস যার ভিতরে কোনো বৈষম্য নাই, বৈষম্য সব বৃত্তের বাইরে।
বুঝছো? কোনো বৈষম্য নেই। ব্যাসার্ধ লিখলে হবে, স্যার বুঝবে। এখন গেল, এখন একটা জিনিস বলতো, এটা কি হচ্ছে? বাহু 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 বরাদ্দ হচ্ছে না। এক দুইটা ত্রিভুজের তিনটা বাহুই সমান, তাহলে কি হবে? তারা তারা সর্বসম হবে। সুতরাং ত্রিভুজ ও এম সর্বসম ত্রিভুজ ও বিএম। এখন দেখো, আমার এই দুইটা কোণ তাহলে সমান কেন? এই দুইটা কোণ কেন সমান? এটা আর এটা কেন সমান না? ওটা আমরা দেখবো হচ্ছে কি বিপরীত বাহু থেকে। এই ত্রিভুজের কোন বাহুর সাথে ওই ত্রিভুজের কোন বাহু সমান? এই ত্রিভুজের এই বাহুর সাথে এই ত্রিভুজের এই বাহুটা সমান, তার মানে তাদের বিপরীত কোণ সমান হবে। এটা বিপরীত কোণ কত? ও এম এ। তো সুতরাং ও এম এ কোণ ইকুয়াল টু ও এম বি, কারণ এটার বিপরীত কোণ হচ্ছে এটা। তো কোণ ও এম বি। ভালো কথা। এখন এটা জেনে আমার কি লাভ হইল? এখন একটা বিষয় দেখো তো, এটা একটা সরলরেখা। যেহেতু এটা একটা সরল রেখা, তার মানে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা কত? 180 ডিগ্রি। তা আমি এখন লিখবো, এখন কোণ ও এম এ প্লাস কোণ ও এম বি ইকুয়াল টু 180। এখন আবার জানি কি দুটাই সমান, তো আমি ও এম বি সমান কি লিখবো? ও এম এ লিখে দিব, কোণ ও এম এ প্লাস কোণ ও এম এ। দুই ভাই কেন লিখলাম? একটা হচ্ছে ও এম আগে থেকে আছে, আর একটা হচ্ছে কি ওকে রিপ্লেস করছি। কারণ যখন দুইটা অজানা মান থাকবে আমি বের করতে পারবো না, কিন্তু যখন একটা অজানা মান থাকবে আমি বের করতে পারবো। যতগুলো অজানা মান আমার ততগুলো সমীকরণ লাগবে, কিন্তু সমীকরণ কয়টা? একটা। আমার আরো একটা সমীকরণ পাইলাম, এখন আমি এটা করব। আচ্ছা, 2 ইন্টু কোণ ও এম এ ইকুয়াল টু 180। সুতরাং কোণ ও এম এ ইকুয়াল টু কত? 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি। এখন যেহেতু 90 ডিগ্রি প্রমাণ হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে 90। এটা যেহেতু 90, তার মানে এটাও 90, অর্থাৎ কি এটা লম্ব ও এম। তো সুতরাং ও এম হচ্ছে কি? ও এম এ বি এর উপর লম্ব, এ বি এর উপর লম্ব, অথবা কি এই যে জিনিসটা বলতে পারো, মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই যে এর উপর লম্ব। আর যদিও তোমার পরীক্ষায় কি আসবে না, এরকম বাংলা লেখা আসবে না, তোমাকে একটা চিত্র দিবে, ধরো এরকম এই ত্রিভুজটা দিয়ে দিল, এই ত্রিভুজটা দিয়ে বলবে প্রমাণ করো যে এম সমান বিএম। তোমাকে না বলছে মধ্যবিন্দু প্রমাণ করতে, না বলছে অন্য কিছু প্রমাণ করতে, তোমাকে বলছে এম সমান বিএম প্রমাণ করতে। এখন একটা রেখা দিল, বলছে এ এম সমান বি এম প্রমাণ করো, তার মানে কি এটা মধ্যবিন্দু। ওটা তোমাকে অটোমেটিক বুঝে যাইতে হবে। একটা বাহুর মধ্যে, একটা বাহু যদি আমি দুই ভাগ করে ওই দুই ভাগ সমান হয়, তার মানে কি আমি যেখানে ভাগ করছি ওটা হচ্ছে ঠিক মাঝখানে, ঠিক মাঝখানে ভাগ করলেই তো দুইটা ভাগ সমান হবে। বুঝছো? এই সিম্পল জিনিসগুলা খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু কঠিন কিছু না, তুমি কিন্তু জানো। তোমাকে যদি বলে একটা কাটে নিলাম, ওই কাটিকে তুমি সমান দুই ভাগে ভাগ করো, তুমি কোন কোন জায়গায় ভাগ করবা? ঠিক মাঝখানে ভাগ করবা। এই জিনিসটা এখানে হচ্ছে। এখন এই কেসে চিন্তা করি, তো তোমার কোয়েশ্চেন আসছে এরকম, এরকম একটা চিত্র আছে, এখান থেকে তোমার দুইটা কোয়েশ্চেন করছে, একটা খ একটা গ। গতে কি আসবে এটা আমরা জানি না, কিন্তু খ নিয়ে কাজ করতেছি। খতে বলছে ধরো ও এম লম্ব এ বি, এটা বলা আছে, অথবা এইটা 90 ডিগ্রি এটা বলা আছে, কোনো কিছু বলা আছে। তারপর তোমাকে বললো প্রমাণ করো এম সমান বিএম। এখন তোমার মাথায় হাত, হায় হায় আমি তো কিছু পড়ি নাই, কিন্তু তুমি পড়ছো, কিন্তু তুমি লিঙ্ক আপ করতে পারতেছো না। কেন? কারণ তুমি এটাকে চিন্তা করতেছো না যে এম সমান বিএম দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এম হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তার মানে হ্যাঁ আমি পড়ছি কিছু একটা। এখন কিভাবে প্রমাণ করবো? এম সমান বিএম প্রমাণ করার জন্য কি করা লাগবে? দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করা লাগবে। তো ওটা প্রমাণ করতে যাব। এখন ত্রিভুজ সর্বসম প্রমাণ করার জন্য কি কি লাগবে? ত্রিভুজ ও এম ও ত্রিভুজ ও বি এম, এখানে কি কি সমান? ও এ সমান ও বি, এটা অলওয়েজ, যেহেতু দুটাই ব্যাসার্ধ এবং একটা বৃত্তের জন্য সবগুলো ব্যাসার্ধই সমান। তারপর
ও এম ইকুয়াল টু ও এম এবং দুইটি সমকোণী ত্রিভুজ, দুইটি সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছো? তো যেহেতু দুটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের উপপাদ্য অনুসারে অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে কি দুটি ত্রিভুজ সর্বসম। তো সুতরাং ত্রিভুজ ও এম সর্বসম ত্রিভুজ ও বি এম। তো যেহেতু এখন দুটি ত্রিভুজ সর্বসম আমি বলতে পারবো এম সমান বি এম। শেষ। এটা হচ্ছে কি আনসার। চলে আসলো না? এখন আরেকটা ট্রিক্স আছে তুমি যেটা অ্যাপ্লাই করতে পারো, যেটার জন্য তোমার জ্যামিতি জানা লাগবে না, শুধুমাত্র পিথাগোরাস জানা লাগবে। আমি যদি বলি এম সমান কত, এম সমান হচ্ছে মানে এম স্কোয়ার সমান কত, এম হচ্ছে ভূমি, তার মানে ও এ স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার, তারপর ও বি স্কোয়ার সমান কত, সরি ও বি স্কোয়ার না বি এম স্কোয়ার, বি এম স্কোয়ার সমান কত, ও বি স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার। আবার ও বি আর ও এ হচ্ছে সমান, এই যে পাইলাম কোত্থেকে, কারণ দুটার ব্যাসার্ধ ওইখান থেকে। তো ও এ স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার এভাবে লিখতে পারি। এখন যেহেতু এভাবে লিখতে পারি, আবার এটা হচ্ছে কি এম স্কোয়ার, তার মানে হচ্ছে এটা এম স্কোয়ার। তো এখান থেকে আমি লিখতে পারবো এম স্কোয়ার ইকুয়াল টু বি এম স্কোয়ার। আর আমি যদি স্কোয়ার রুট করি তাহলে এম সমান বি এম। শেষ, প্রমাণিত হয়ে গেছে। তখন এই জিনিসটা আমরা পিথাগোরাস দিয়ে করতে পারবো, তারপর জ্যামিতি দিয়েও করতে পারবো, যে কোনো একটা করলে হবে। তো যেহেতু তুমি জ্যামিতি নিয়ে কোয়েশ্চেন দেখতেছো, তোমার স্বাভাবিকভাবে কি মাথায় আসবে জ্যামিতিটা, এটা করলেই এনাফ। বুঝতে পারছো? কম্পিটিশনে একটা ঝামেলা হইল যে এখান থেকে তিনজন যখন যাচ্ছে তখন ধাক্কাধাক্কি হচ্ছে। ধরো তুমি একটা লাইনে যদি তিনজন যাইতে চাও, ধাক্কাধাক্কি হবেই। তাই এই প্রবলেমটা সলিউশন দিল কি, তোমরা এক লাইনে যাবে না, তোমরা ভিন্ন লাইনে যাবে। বুঝতে পারছো? এখন তো তাদের জন্য আগে একটা কি করে দিল, ধরো একজনের জন্য এখানে দিল, একজনের জন্য এখানে দিল, আরেকজনের জন্য এখানে দিল। তিনজন কম্পিটিশন শুরু হয়েছে, তিনজন তিন দিকে দৌড় দিছে। একজন এদিকে আসছে, একজন এদিকে আসছে, একজন এই দিকে আসছে। এখন ও ফার্স্ট হয়েছে, ও সেকেন্ড হয়েছে, ও থার্ড হয়েছে। যে থার্ড হয়েছে ও অভিযোগ করলো কি, না এটা ফেয়ার হইল না, ওর দিকে মানে ও ফার্স্ট হয়েছে, ওর দিকে কাছে জন্য আগে যাইতে পারছে। আর সেকেন্ডও সেম অভিযোগ করতেছে। কিন্তু স্যার ওদেরকে ব্যাখ্যা করে দিল যে না, এটা ফেয়ারই ছিল। কেন? কারণ দূরত্ব সেম। এখন স্যার বললো কি হবে, স্যার তাদেরকে এই যে তিনটা জে আছে, এই যে হলুদ গুলা কি জে, এই যে তিনটা জে আছে তাদের দূরত্ব বের করতে বলছে। এই যে একটা জে, এটা আরেকটা জে। এখন দেখা গেল কি তিনটি জে এর দূরত্বই সমান, মানে বা দৈর্ঘ্য সমান। তিনটি জে এর কি দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য বলতে এখান থেকে এতটুকু যে দূরত্ব এটা হচ্ছে সমান তিনটার ক্ষেত্রে। তিনটা জে এর দৈর্ঘ্য সমান। তো বললো স্যার তো তিনটে জে এর দৈর্ঘ্য সমান হোক, এটা তো ম্যাটার না, ম্যাটার হচ্ছে কি আমি এইখান থেকে কতটুকু গেছি এটা ম্যাটার। এখন বললো এখন স্যার বললো তোমরা কিন্তু একটা বৃত্তের কেন্দ্র থেকে তার জে এর কাছে গেছো। তোমরা হয়তো জানো না, কিন্তু তোমাদের জেনে রাখা উচিত বৃত্তের প্রত্যেকটা সমান সমান যে কেন্দ্র থেকে সমান দূরবর্তী, অর্থাৎ এই তিনটা জে সমান। তো সুতরাং কেন্দ্র থেকে তাদের লম্ব দূরত্ব সমান, তো সেম ডিস্টেন্সে তারা থাকবে। মানে এটা যদি ও হয়, ধর এটা হচ্ছে এ বি জে, এটা সিডি, এটা ই এফ, তাহলে ও থেকে এই দূরত্ব, ধর এই বিন্দুটা এম,
এই দূরত্ব এটা হচ্ছে এন, এটা হচ্ছে কি কিউ। তাহলে ও এম ইকুয়াল টু ও এন ইকুয়াল টু ও কিউ, অর্থাৎ তারা তিনজনই সমান সমান দূরত্ব অতিক্রম করছে। কেন? স্যার বললো এটাই হচ্ছে একটা উপপাদ্য, যে এটা একটা উপপাদ্য যে যদি কি হয় তিনটা জে সমান হয়, যদি তিনটা জে অর্থাৎ এ বি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ইএফ হয়, তাহলে তাদের দূরত্বটাও সমান হবে। কি, এটা হচ্ছে লম্ব দূরত্ব, যে কোনো দূরত্ব না, লম্ব দূরত্ব সমান হবে কোত্থেকে? অবশ্যই কেন্দ্র থেকে। তার মানে বুঝতে পারছো যে যদি তিনটা একই একই বৃত্তে যদি তিনটা জ্যা সমান হয়, তাহলে ওই তিনটা জ্যা কেন্দ্র থেকে সমান দূরত্ব অবস্থিত, অর্থাৎ লম্ব দূরত্ব অবস্থিত। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এই যে লম্ব দূরত্ব ওই জ্যাগুলোকে কি করে সমান দুই ভাগে ভাগ করে, যেটা আমরা একটু আগে পড়ছি। বুঝতে পারছো? এখন এই জিনিসটা আমরা প্রমাণ করে দেখাবো যে যদি তিনটা জ্যাই সমান হয় তাহলে কেন্দ্র থেকে তারা সমান দূরে আছে, অথবা আমি যদি কেন্দ্র থেকে সমান দূরে যে আঁকি ওইসব যেগুলো সমান হবে, এটা সত্য হলে ওটা সত্য, ওটা সত্য হলে এটা সত্য। বুঝতে পারছো? চলো এখন আমরা প্রমাণটা দেখি। এখন যে প্রমাণ করব, যেটা স্ট্রাকচার, প্রথমে চিত্র, তারপর হচ্ছে বিশেষ নির্বাচন, তারপর প্রমাণ বা তারপর অঙ্কন, তারপর প্রমাণ, এগুলো তোমরা নিজেরা করবা। বইয়ে তো হুবহু আছে, কিন্তু বুঝার যে পার্টটা আছে ওই আমি বুঝিয়ে দিব। যেহেতু বই হুবহু আছে, আমি আর এত কি করতেছি না, কষ্ট করতেছি না। আর এখানে যেহেতু কি পেজটা হচ্ছে কি চ্যাপ্টার, তাই একটু ওভাবে লেখা হচ্ছে টাফ। আচ্ছা যাই হোক, আমি কি করতেছি, বৃত্ত আঁকতেছি। এই যে বৃত্ত আঁকলাম, এখন আমার প্রথম কাজ হচ্ছে কি যে আঁকা, যেও আঁকবো। এই যে এইখান থেকে একটা যে আঁকলাম, এইখান থেকে একটা যে আঁকলাম। আমাদের তিনটা দরকার নেই, আমি যদি দুটো সমান প্রমাণ করতে পারি তাহলে যতগুলোই হোক না কেন আমি সেম ভাবে প্রমাণ করতে পারবো, একইভাবে সবগুলো সঠিক হবে। তাই আমি দুইটা নিয়ে প্রমাণ করতে পারলেই এনাফ। এখন এই দুইটা হচ্ছে কি সমান যে, আর সমান কিভাবে বুঝবো, ওটা হচ্ছে অঙ্কন অনুসারে সমান আর কি, আমাদের ধরে নিতে হবে। আর উপপাদ্য আর পরিমাপ করার সমস্যা নেই, পরিমাপ করার দরকার নেই। তো এটা একটা কেন্দ্র থাকা লাগবে, এই যে কেন্দ্র আছে, তারপর এটা হচ্ছে লম্ব দূরত্ব, এবং দূরত্ব কি অবশ্যই লম্ব দূরত্ব হইতে হবে, এটা কিন্তু মাথায় রাখবা, যে কোনো দূরত্ব হইলে হবে না। এটা লম্ব অর্থাৎ কি 90 ডিগ্রি মানে হচ্ছে লম্ব। এই যে এটা হচ্ছে, এটা মানে কি, এটা মানে বুঝে হচ্ছে এই রেখাটার উপর লম্ব, অথবা কোনটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমার কোনটা প্রমাণ করবো, শুরুতে আমি কি করব, বৃত্তের কেন্দ্র হতে সমান সমান যে সমদূরবর্তী, এই জিনিসটা আমরা প্রমাণ করব। অর্থাৎ আমার দেওয়া আছে কি যে দুইটা সমান, আমাকে প্রমাণ করতে হবে তারা সমদূরবর্তী। বুঝতে পারছো? চলো প্রমাণ করি এখন। আচ্ছা, এখন বিশেষ নির্বাচন এটা লিখলাম, তো এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সিডি, এটা হচ্ছে ও। তো এ বি এর উপর লম্ব হচ্ছে ও এম, আর সিডি এর উপর লম্ব হচ্ছে ও এন। তোমরা নিজেদের সুবিধা মতো দিতে পারো, অথবা যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে ওইভাবে ওইভাবে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। আচ্ছা, এখন কিন্তু আমার কি করা লাগবে, এটা ত্রিভুজ থাকা লাগবে। আচ্ছা যাই হোক, তো আঁকলাম। এখন কি এদিকে আঁকবো নাকি দিয়ে আঁকবো? চলো
যেহেতু আমার এই দুটার মধ্যে কানেকশন করতে হবে, আমরা এইদিকে আঁকি। এখন এই দুটো ত্রিভুজ নিয়ে আমি কাজ করি। ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও সি এন এ। এখন কি কি সমান দেখো তো? ও এম ও এন সমান না, ওটা তো প্রমাণ করতে হবে, এটা আমি আগে ধরে নিতে পারবো না। তো প্রথমত ধরবো ও এ এবং ও সি সমান। ও এ সমান হচ্ছে ও সি। কিভাবে? এটা হচ্ছে কি ব্যাসার্ধ, এই কারণে ব্যাসার্ধ। তারপর এই এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি হবে, কারণ টোটাল হচ্ছে 180, তার মানে এটাও 90 ডিগ্রি। তো আমি বলতে পারবো কোণ ও এন সি ইকুয়াল টু কোণ ও এম এ, অর্থাৎ, আচ্ছা দাঁড়াও, এটা আগে লিখতে হবে কি, ব্র্যাকেটে লিখে দিতে হবে সমকোণ, অর্থাৎ ত্রিভুজ ও এ এম এবং ওটা কি লিখছি, হায় হায়, এবং ত্রিভুজ তো লেখার দরকার নেই, চিহ্ন দিলে হয়েছে, ত্রিভুজ ও সি এন সমকোণী। তার মানে আমার আরেকটা বাহু, আচ্ছা একটা বাহু তো পাই গেলাম, এখন অতিভুজটা পেয়ে গেলাম, এটা হচ্ছে অতিভুজ, তাহলে আরেকটা বাহু সমান করা লাগবে। তো তার মধ্যে যে দুইটা বাহু আছে তার মধ্যে একটা আমার প্রমাণ করাই লাগবে, ওটা ধরতে পারবো না। ও এম এবং ও এন সমান, এটা তো বলা যাচ্ছে না, কারণ ওটাই আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। তো বাকি আছে কি, এ এম এবং সি এন। এখন এ এম এবং সি এন তো জানি না, কিন্তু এ বি আর সি ডি সমান তো দেওয়া আছে। তো এখন দেখো তো, এখন এ বি সমান সি ডি দেওয়া আছে। এখন যেহেতু এটা দেওয়া আছে, ওইখান থেকে আমি কি বলতে পারবো? ওইখান থেকে আমি বলতে পারবো হাফ অফ এ বি ইকুয়াল টু হাফ অফ সি ডি। বুঝতে পারছো? এ বি আর সি ডি যদি সমান হয়, তাহলে তাদের অর্ধেকও সমান হবে। মানে এ বি এর অর্ধেক যা, সি এর অর্ধেকও, সি ডি এর অর্ধেকও সেম হবে, যেহেতু তারা নিজেরাও সমান। এখন এই জিনিসটা আমি কাজে লাগাবো কেন? আমরা একটু আগে পড়ছিলাম কি, কোনো জ্যার উপর, কোনো জ্যার উপর বৃত্ত হতে লম্ব রেখা কি করে, ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। তো এম এবং সি এন হচ্ছে কি, এ বি এবং সি ডি এর অর্ধেক। তো এ বি এবং সি ডি এর অর্ধেক যদি সমান সমান হয়, তাহলে এম এবং সি এন সমান হবে। এই জিনিসটা আমি এখন লিখবো, বুঝতে পারছো? তো হাফ অফ এ বি ইকুয়াল টু হাফ অফ সি ডি। তো তো সুতরাং এ বি ইকুয়াল টু কত, সরি এ বি না, এ এম হচ্ছে হাফ, এম ইকুয়াল টু সি এন। কেন? ওটা তুমি লিখে দিবা, যে এখানে লিখবা হচ্ছে সমান সমান যে দাঁড়াও একটু, এটা আমি কি করি, সমান সমান যায় না, জিনিসটা হচ্ছে তুমি লিখবা হচ্ছে অর্ধেক করে, এই জিনিসটাকে অর্ধেক করে ওটা তোমাকে লিখে দিতে হবে। তো কেন্দ্র হতে কোনো যে এর উপর লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ও এটা হবে না। তো এই জিনিসটা তুমি আগে লিখে ফেললে ভালো। এটা তুমি আগে প্রথম স্টেপে করবা, এটা হচ্ছে কি 2 নাম্বার স্টেপে করবা। বুঝতে পারছো? একটু কনসিডার করে নাও আমি কি করতেছি। এটা আগে করছি, এটা পরে করছি কেন? যেহেতু আমার প্রথমবার এই অঙ্কটা করতেছি, ওইটা ধরে আমি তোমাকে করাচ্ছি। তো আমার আগে প্রমাণ করতে হবে কি, দুইটা ত্রিভুজ সমান সর্বসমান প্রমাণ করতে হবে। ওই কারণে কি কি লাগবে ওটা তো আমি আপাতত জানতেছি না,
আপাতত আমি কি করতেছি, ধাপে ধাপে করছি। তারপর দেখলাম আমার কি লাগতেছে, ওই যে জ্যাকে সমদ্বিখণ্ডিত করা উপপাদ্য লাগতেছে। তো আমি এখন এটা করলাম। কিন্তু পরীক্ষার হলে যখন তোমরা দেখবা, যেহেতু আগে একবার করে যাবা, ওই কারণে তোমাদের একবার বা দুইবার প্র্যাকটিস করে যাবা বা তিনবার, তো তখন তোমাদের এই জিনিসটা মাথায় থাকবে। এই কারণে তোমার কি করতে হবে, আগে এটা করবা, তারপর এটা করবা। অবশ্যই সিরিয়াল ব্রেক হলো অত বেশি ঝামেলা নাই। তোমার মূল জিনিসটা ঠিক থাকলে হয়েছে, এবং স্পষ্টভাবে লিখতে হবে, এবং চিত্র পরিষ্কার রাখার চেষ্টা করবা। যাই হোক, সমকোণী এবং কি পাইছি, এম সমান সিএন। তো যেহেতু একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু সমান, মানে দুইটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান এবং একটা কোণ সমান, তো আমি কি করতে পারবো, ওই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য ইউজ করে বলতে পারবো। সুতরাং ত্রিভুজ ও এম সর্বসম ত্রিভুজ ও সিএন। ও সিএন তো হইল না, ও কই, ও সিএন এটা কি, এটা হচ্ছে অতিভুজ বাহু উপপাদ্য। এখানে এই যে আমি সাইড নোট গুলা লিখতেছি, ওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো লিখতে হবে, কেন সমান, কেন সমান, এটা কেন সমান, ওই জিনিসগুলো লিখতে হবে। এই জিনিসটা মনে না থাকলেও সমস্যা নেই, লিখলে বেটার আর কি। তো আমার কি করলাম, এখন এটা কি প্রমাণ করা হয়ে গেল, সর্বসম প্রমাণ করা হয়ে গেল। তো এখন লাভ কি, এখন লাভ হচ্ছে এই ও এম এবং ও এন সমান হয়ে গেল। সুতরাং ও এম সমান ও এন, তাহলে কি প্রমাণিত হয়েছে না? তাহলে আমার কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। এখন তার মানে আমি প্রমাণ করতে পারছি বৃত্তের কেন্দ্র হতে সমান সমান যে সমদূরবর্তী, এই দূরত্বটা কি, ও এমটা একটা দূরত্ব, এবি এর দূরত্ব, ও থেকে এবি কতটুকু দূরে, ওটা আমি বের করতে পারবো ও এম এর দৈর্ঘ্য থেকে। আর সিডি থেকে, সরি, ও থেকে সিডি কতটুকু দূরে, ওইটা আমি বের করতে পারবো ও এন দিয়ে। তো এবং এই দুইটা যেহেতু আমি সমান প্রমাণ করছি, তার মানে কি দূরত্ব সমান, এবি এবং সিডি সমান দূরত্বে অবস্থিত, কারণ এবি এবং সিডি সমান। প্রমাণিত। এখন আমরা উল্টোটা প্রমাণ করতে পারি। চলো উল্টোটা প্রমাণ করি। উল্টোটা হচ্ছে কি, বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরবর্তী অথবা সমদূরবর্তী যেগুলো পরস্পর সমান, মানে দৈর্ঘ্য সমান আর কি। এখন চলো এটা প্রমাণ করি। এটা কিন্তু আরো ইজিয়ার, এখানে স্টেপ আর একটু কম। কেন ইজিয়ার, চলো এটা 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 একটা যে, এটা হচ্ছে কি 90 ডিগ্রি, এটা একটা যে। এখন কি করব, আবার এটা এঁকে ফেলবো, এ বি, এটা হচ্ছে কি সি ডি, এটা হচ্ছে ও এম এন। এখন আমার প্রমাণ করতে হবে কি, দুইটা ত্রিভুজ সর্বসম, একটা 90 ডিগ্রি মানে হচ্ছে কি, এটা ওই যে অতিভুজ বাহু উপপাদ্য দিয়ে করা যাবে। তো আমার ও এ এবং ও সি ব্যাসার্ধ সমান, এটা বলতে পারবো। ও এম এবং ও এন সমান, এটা তো দেওয়া আছে, সমান দূরবর্তী। তো আমার আর আগে এক্সট্রা কোনো কিছু করা লাগতেছে না। তো আমার প্রথম ধাপে কি হবে, প্রথম ধাপে হবে হচ্ছে ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও সি এন এ আগে কোনটা বলে ফেলি, কোণ ও এম এ ইকুয়াল টু কোণ ও এন সি। এই যে এখানে যেভাবে করছি, প্রথমে ও এন সি এবং ও এম এ সমান, এখানে দিচ্ছি তো ও এম এ এবং ও এন সি হচ্ছে কি সমান। আচ্ছা, এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে কি, সিরিয়াল ব্রেক না করলে ভালো। মানে তুমি তো ও এম লিখছো, ও
ও এম এর কোনটা? ও এম এ এটা, আমি এটা আগে লিখলে ভালো আর কি। ও এম এ ইকুয়াল টু ও এন সি, এটা লিখে দিব। বুঝতে পারছো জিনিসটা হচ্ছে মানে সিরিয়ালি লিখলে ভালো আর কি। তুমি আগে ও এম কে মেনশন করছো, তাই ওর কোনটা আগে লিখবা আর কি। আচ্ছা যাই হোক, এখন এটা বললাম কেন, সমকোণ। সমকোণ এটা বললো। তারপর হচ্ছে ও এম সমান ও এন, এটা কি দেওয়া আছে। তারপর হচ্ছে ও এ ইকুয়াল টু ও সি, কেন ব্যাসার্ধ। তো সুতরাং ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও সি এন, ও সি এন এটাও কি অতিভুজ বাহু উপপাদ্য। তো যেহেতু এটা প্রমাণ করছে, তার মানে হচ্ছে কি এম এবং সিএন সমান, সুতরাং এম ইকুয়াল টু সিএন। তো আমাকে তো এটা প্রমাণ করতে বলা নাই, আমাকে বলছে জে প্রমাণ করতে, মানে এ বি এবং সিডি সমান প্রমাণ করতে বলছে। তো এখন 2 নম্বরে আমরা কি লিখবো? 2 নম্বরে লিখবো হচ্ছে এই যে এম এবং সিএন হচ্ছে কিসের অর্ধেক, এ বি এবং সিডি এর অর্ধেক, ওটাও লিখে দিতে হবে। ওটা আমরা 2 নম্বরে করবো, 2 নম্বরের স্টেপে। 2 নম্বরে থাকবে এ বি সমান সিডি। তো এখান থেকে কি লেখা যাবে, সুতরাং হাফ অফ এ বি ইকুয়াল টু হাফ অফ, ও সরি, আমাকে তো এ বি সমান সিডি এর প্রমাণ করা লাগবে, যে আমি তো আগে লিখে ফেললে হবে না। তো এম সমান সিএন, ভালো কথা। তো আমি এখন লিখতে হবে এম সমান হাফ অফ এ বি এবং সিএন সমান সমান হাফ অফ সিডি। কেন? কারণ হচ্ছে কেন্দ্র থেকে লম্ব রেখা জে কে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ 2 ভাগে ভাগ করে। দেখছো একটা সূত্র কিভাবে আর একটা সূত্রের সাথে ইন্টার রিলেটেড। তাই তুমি যদি এই সূত্রগুলোর মধ্যে রিলেশনগুলো ধরতে পারো, তাহলে যেরকম প্রমাণে আসুক না কেন, তোমাকে প্রশ্ন যেভাবে ঘুরাক না কেন, যদি এইগুলা কনসেপ্ট থেকে আসে তাহলে অবশ্যই পারবা। শুধুমাত্র তোমার ফিল করতে হবে যে একটা চিত্র আছে, চিত্রটা এরকম এরকম হইলে এরকম এরকম, এটা যদি তুমি কল্পনা করতে পারো তাহলে তুমি অনেক প্রবলেম সলভ করে ফেলতে পারবে। তো সুতরাং যেহেতু এম সমান সিএন, সুতরাং তাদের দ্বিগুণও তাদের সমান হবে, তাদেরকে ডাবল করলে সমান হবে, কারণ সমান সমান সংখ্যাকে সমান সংখ্যা দিয়ে গুণ করলে একই থাকবে। ওটা কি প্রমাণিত। এখন একটা বিষয় দেখো, যে এগুলো আমার মনে রাখবো কিভাবে। তুমি দেখলে যা যা প্রমাণ করা লাগবে ওটা কিন্তু তুমি বুঝতে পারবে। যেহেতু এই দুইটা জেয়ের মধ্যে কানেকশন, তো এই দুইটা জেয়ের মধ্যে কোনো কি করতে হবে, চিত্র রাখতে হবে যেটা এই দুইটার মধ্যেই থাকে। আমি যদি শুধু পাশাপাশি আঁকি তাহলে কিন্তু সিডি বাইরে যাচ্ছে। তারপর আঁকলাম, ঠিক আছে। এখন প্রমাণ করা লাগবে দুইটা ত্রিভুজ সর্বসম। বেশিরভাগ ক্ষেত্রেই এই বৃত্ত সম্পর্কিত যত উপপাদ্য থাকুক না কেন, সবগুলো ক্ষেত্রে দেখবে হচ্ছে কি ত্রিভুজের সর্বসমতা ইউজ করা লাগতেছে, অথবা বৃত্তস্থ কোণ অন্তস্থ কোণের সম্পর্কে ইউজ করা লাগতেছে। এই দুইটাই, আর তেমন কিছু নাই।
আচ্ছা, যাই হোক। তো এখন বুঝলাম যে সর্বসময় প্রমাণ করতে লাগছে, তারপর সর্বসময় প্রমাণ করবা। একটা 90 ডিগ্রিতে বলা আছে, যা যা বলা আছে এগুলো লিখবা। এই যে যেহেতু দূরত্ব বলছে, দূরত্ব মানে লম্ব দূরত্ব, আর লম্ব দূরত্ব মানে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি আঁকছো, তারপর ও এম সমান ও এন, ভালো কথা, ও এম সমান ও এন। ওটা কি আছে, ওটা দেওয়া আছে। তারপর ও এ এবং ও সি, বৃত্তের কেন্দ্র থেকে যখন তুমি এইখানে পরিধি পর্যন্ত রেখা দেখবা, ওটার ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ দেখছো মানে কি, সব ব্যাসার্ধ সমান, এটা তোমার মাথায় চলে আসতে হবে। তারপর প্রমাণ করে ফেলছো। এম এবং সিএন তুমি কি করছো? তারপর এম সিএম, সিএন কিভাবে প্রমাণ করে চিন্তা করবা। তো চিন্তা করবা, ও আচ্ছা, এটা তো চলে আসবে, এম সমান সিএন আমার সর্বসমতা থেকে চলে আসবে। এখন এম থেকে এবি তে কেমনে যাবো? একটাই উপায় আছে, তাদের মধ্যে কোনো সম্পর্ক বের করার। সম্পর্কটা হচ্ছে কি, এক এবি হচ্ছে এম এর অর্ধেক। কেমনে বুঝলাম? এবি হচ্ছে, এবি এর উপর ও এম টা লম্ব। তো লম্ব হলে দুই ভাগ করবে, এটা মনে রাখবা। বৃত্তের ক্ষেত্রে লম্ব হলে দুই ভাগ, লম্ব হলে দুই ভাগ, কেন্দ্র থেকে লম্ব যে দুই ভাগ। কেন্দ্র থেকে লম্বটা একটা ছুরির মতো মনে করতে পারো। কেন্দ্র থেকে সরাসরি সোজা একটা ছুরি ফাটাইছে, যেটা কে দুই ভাগ করে দিয়েছে। বুঝতে পারছো? ওই ব্যাগটা তুমি সিন চিন্তা করতে পারো, যে কেন্দ্র থেকে আমি একটা তীর মারলাম বা একটা ছুরি মারলাম, যেটা গিয়ে ওই যে এবি একটা লাইন আছে, ওটাকে দুই ভাগ করে দিয়েছে এবং সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে। এভাবে চিন্তা করতে পারো। আর যখন চিত্র এরকম একটা দেখবা, চিত্র যেরকমই হোক, একটা রেখা কেন্দ্র থেকে ওই রেখার উপর আরেকটা রেখা, যেটা হচ্ছে কি 90 ডিগ্রি উৎপন্ন করতেছে, তার মানে অবশ্যই এটা দুই ভাগ করে দিছে। এবং কি করছে, যদি এরকম দুইটা থাকে তার মানে এই দুইটা সমান, ও এম এবং ও এন সমান। এভাবে চিত্র দেখবা, চিত্র দেখে চিন্তা করবা, তাহলে তোমার প্রমাণে আসলো। এই মানে প্রমাণে যদি এই ধর্মটা ইউজ করা লাগে, তখন তোমার সাথে সাথে এটা মাথায় চলে আসবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা 8.1 এর যা যা লাগবে সবগুলা পড়ে ফেলছি। মানে এইসব থিওরি তোমার 8.1 এ ইউজ করবা। এখন আমরা 8.2 পড়বো, 8.3 পড়বো, অর্থাৎ 8.2 এবং 8.3 এর জন্য এসব থিওরি লাগবে, ওগুলা পড়বো। তারপর যাবো আমরা অনুশীলনীতে, অর্থাৎ আজকের ক্লাসটা পুরোটাই হবে থিওরি নিয়ে। তারপর পরের দিন আমরা ক্লাসে করবো হচ্ছে কি, এসব থিওরি ইউজ করে কিভাবে আমরা অনুশীলনী প্রবলেম সলভ করব, কিভাবে আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব, ওইগুলো নিয়ে। আচ্ছা, এখন 8.2 তে যাওয়া যাক। অর্থাৎ ওখানে অনুশীলনী তথা যেসব থিওরি লাগবে ওইগুলাতে। এই প্লেনগুলো দেখছো না, তোমরা বানাইছো, উড়াইছো, কিন্তু ধরো তোমার কেউ বললো এমন একটা প্লেন বানাইতে হবে যাতে এই যে কোণায় যে কোণটা উৎপন্ন হয়েছে না, ওই কোণটা এইখানে যেটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে এই রেখা এবং এই রেখার মধ্যে, ওইটার অর্ধেক হইতে হবে। এখন তুমি তো পড়ে গেলে ঝামেলায়, এভাবে কেন বানাবো? তখন তোমার স্যার তোমাকে একটা উপায় বললো। উপায় বললো কি, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে না, ওইখান থেকে তুমি একটা বৃত্ত আঁকো। বৃত্ত এঁকে, আমার বৃত্ত তো হচ্ছে না, এমনভাবে বৃত্ত আঁকো যেন কি হয়, এই তিনটা কোণা দিয়ে যায় এবং এখানে থাকে। অর্থাৎ এমনভাবে একটা বৃত্ত আঁকো যেন, মানে মেইনলি হচ্ছে কি, এখানে কি থাকবে, কেন্দ্র থাকবে, আর এই তিনটা বিন্দু হবে কি তার পরিধির উপর থাকবে। তার মানে এগুলো হচ্ছে ব্যাসার্ধ, তার মানে এই তিনটা সমান হইতে হবে। ভালো কথা। তো এখন বুঝলাম, ঠিক আছে, এটা এখন আমি জ্যামিতিক ভাবে আঁকি। এখানে তো ভালো বোঝা যাচ্ছে না। আঁকলাম, এখানে একটা বিন্দু দিলাম, এবার কিছু রেখা আঁকতে হবে। এটা গেল এই পার্টটা, তারপর এইখান থেকে এই পার্টটা আঁকবো, ঠিক সেম বিন্দু থেকে আঁকলাম। এটা গেল এই বাকি পার্টটা। এখন দেখো, এটা হচ্ছে কি আমার বৃত্তস্থ কোণ না, যে আমরা পড়ছিলাম বৃত্তের পরিধি থেকে যে দুইটা বাহু যদি কেন্দ্রে মিলিত হয়, তাহলে সেখানে বৃত্তস্থ কোণ, সরি, কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হবে। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কারণ এটা কেন্দ্রে।
এটা তো বৃত্তে না, কোণটা তো কিসের উপর? কেন্দ্রের উপর। সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এটা কি? এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, কারণ কোণটা উৎপন্ন হয়েছে বৃত্তের উপর। এটা হচ্ছে বৃত্তের উপর, এটা হচ্ছে কেন্দ্রের উপর। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তার মানে আমি দেখতেছি স্যারের কথা অনুযায়ী যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল, অর্থাৎ এই কোণটা হচ্ছে কি এটার ডাবল, অথবা এই কোণটা হচ্ছে এটার অর্ধেক। কেন? এটা হচ্ছে উপপাদ্য, যেটা আমরা প্রমাণ করতে যাবো এখন। তবে এখানে কিছু কথা আছে। কথাটা হচ্ছে কোণ তো এখানে উৎপন্ন হয়েছে, বা এই জিনিসটা আমি কিভাবে বলবো, এটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ সমান। একই চাপ বলতে কি বুঝেছে? চাপ বলতে কি, এই যে বৃত্ত আঁকলাম, তার মধ্যে একটা পার্ট নিলাম, এই পার্ট একটা চাপ, আবার এই পার্টটুকু একটা চাপ। তার মানে আমি যদি একটা চাপ তৈরি করি তাহলে আরো একটা চাপ অটোমেটিক তৈরি হবে। তো এইখানে এটা একটা চাপ, আবার এটা একটা চাপ। একটা হচ্ছে অধিচাপ, যেটা হচ্ছে বড় চাপ, আর এটা হচ্ছে কি ছোট চাপ বা উপচাপ। এখন একই চাপ বলতে কি বোঝাইছে? অর্থাৎ ধরো এটা একটা চাপ, এটার উপর কেন্দ্রস্থ কোণ কোনটা? এইটা। এই যে এই বাহু, এই দুটা বাহু, এবং এইটা হচ্ছে কি একটা বৃত্তের অংশ। এটা আমি একটা আবদ্ধ জায়গায় তৈরি করছে না? এই আবদ্ধ জায়গার মধ্যে যে কোণ, ওটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, এবং ওইখানে যে চাপটা আছে ওটা হচ্ছে কি ওই চাপের কেন্দ্রস্থ কোণ। তার মানে এখানে যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে এই উপচাপের কেন্দ্রস্থ কোণ। বুঝতে পারছো? আর যে বৃত্তচাপটা তৈরি হয়েছে এটাও সেম, এ বি। ভালো হয় একটা মাঝখানে দিলে এ ও বি, এ ও বি। এটা হচ্ছে এ ও বি, এখানে যদি আমি পি দিই, এ পি বি। শুধুমাত্র এ বি লিখলে হবে না, এ বি লিখলে কি হবে? এটাও বুঝাবে, আবার এটাও বুঝাবে। তো আমি যখন তিনটা বিন্দু দিব তখন কি হচ্ছে, তখন আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। তো এই যে এ ও বি চাপটা আছে বা উপচাপটা আছে, এখন তো এ ও বি বলে দিলে আর উপচাপ বা অধিচাপ বলে দিতে হচ্ছে না, আমার বুঝে যাচ্ছে কোন চাপটা বলা হচ্ছে। তো এই যে এই চাপটা আছে, এই চাপের কেন্দ্রস্থ কোণ এটা, আবার সেম চাপের বৃত্তস্থ কোণ এটা। যদি সেরকম হয় তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডাবল। এবং আরেকটা কথা, একটা চাপের, একটা নির্দিষ্ট চাপের কেন্দ্রস্থ কোণ থাকবে একটা, কিন্তু বৃত্তস্থ কোণ অসংখ্য। কেন? তুমি চাইলে এখান থেকে রেখা দিয়ে এখানে আঁকতে পারো না? এটাও একটা কেন্দ্রস্থ কোণ, সরি বৃত্তস্থ কোণ হয়েছে না? এটাও আবার কেন্দ্রস্থ কোণ অর্ধেক না? তার মানে বলতে পারতেছি কি সবগুলোর বৃত্তস্থ কোণ সমান। ওটা একটু উপপাদ্য যেটা আমরা পরে পড়বো, আগে কেন্দ্রস্থ কোণ যে বৃত্তস্থ কোণের ডাবল ওটা প্রমাণ করে ফেলি। চলো দেখি। আমাদের বৃত্ত আঁকতে হবে, এটা আঁকতে হবে না। বৃত্ত আঁকি। এই যে বৃত্ত আঁকলাম। এখন নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এটা কেন্দ্র বের করা। ওইটাও করলাম। এখন কেন্দ্র বৃত্তস্থ কোণ আঁকা। এখন ধরো এটা এ বি, এটা হচ্ছে কি ও, আর এটা ধরো সি। তোমাকে প্রমাণ করতে হবে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কেন্দ্রস্থ কোণের অর্ধেক। একই তো কথা। তো তোমাকে অনেক সময় প্রমাণ করতে হবে, বলবে কি কোণ এ ও বি সমান হাফ, সরি
টু ইন্টু কোণ এসিবি অথবা কোণ এসিবি সমান হাফ ইন্টু কোণ এওবি, একই কথা, এটা প্রমাণ করতে বলবে। এখন দেখো ভালো কথা, এটা আমরা ধরো এখানে একটা কি লিখলাম, ডি বিন্দু দিলাম। কেন? আমি যখন বলবো এ ডিবি তখন এই চাপটাই বোঝাবে, কিন্তু আমি যখন বলবো শুধু এ বি তখন এই বড়টাও বুঝাইতে পারে, বা এসিবিও বুঝাইতে পারে, এডিবিও বুঝাইতে পারে। তো আমি লিখবো কি এডিবি। তো এখন প্রমাণ করার জন্য আমার যা করা লাগবে, কি করা লাগবে চলো দেখি কি করা যায়। এখন আমি একটা মাঝখান দিয়ে ভাগ করি। কেন ভাগ করব চলো দেখি আগে, প্রমাণের সুবিধার্থে কেন ভাগ করতেছি। বা এতটুকু আঁকলেও হবে না, এতটুকু আঁকলে হবে না, পুরোটা আঁকতে হবে। তাই এটা একটু মুছে দিই। আচ্ছা আঁকলাম, এই যে আঁকলাম, এখন একে আমার কি লাভ হইল, কি লাভ হলো চলো দেখি কি লাভ হয়েছে আমার। আচ্ছা মুছে মুছে ফেলছি একটু। এখন দেখো তো, এই যে এ ও সি আছে, এখানে কিন্তু আমার বহিস্থকোণের কনসেপ্ট ইউজ করা লাগবে। বহিস্থকোণের কনসেপ্ট মনে আছে? যদি আগের অধ্যায়টা পড়ে থাকো তখন তোমার মনে থাকবে যে কি, এই যে এই কোণটা আছে, কোণ এ ও সি, এই যে এই কোণটা আছে, এই কোণের বহিস্থকোণ হচ্ছে এটা, এবং এই বহিস্থকোণটা বাকি যে দুইটা অন্তস্থ কোণ আছে ওই দুইটা কোণের যোগফলের সমান। আমি আবার বলতেছি, আমি আলাদাভাবে দেখাচ্ছি জিনিসটা, আবার বলতেছি যদি তোমরা না জানো আর কি। একটা ত্রিভুজ ধরো আছে, যেটাকে আমি বর্ধিত করলাম। তো এটা হচ্ছে ত্রিভুজের কোণ, ধরো এটা এ বি সি, এটা হচ্ছে ত্রিভুজের কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ বা সিবিডি। এই যে সিবিডি হচ্ছে কি কার বহিস্থ কোণ, কোণ এ বি সি, এটা এইটার বহিস্থ কোণ হচ্ছে এটা। তার মানে এটার মান কত হবে, এটা হচ্ছে 180 থেকে এই কোণ এ বি সি বিয়োগ দিলে আমি এটা পেয়ে যাব, এটা পেয়ে যাবো কোণ এ বি সি বিয়োগ দিলে। আবার 180 থেকে এই কোণটা বিয়োগ দিলে আমি এই দুইটা কোণের যোগফল পেয়ে যাব। তো তার মানে দেখা যাচ্ছে কি দুই ক্ষেত্রে আমি সেম প্রসেসে বের করতেছি। তার মানে এই যে কোণটা আছে এটা এই কোণ ছাড়া বাকি দুইটা কোণের যোগফলের সমান, অর্থাৎ কোণ এ এবং কোণ সি মিলে হচ্ছে কি কোণ এ সি বি ডি। এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে ধরো এটা কি আঁকবো, এটা হচ্ছে সি এফ। তো তোমাকে বলে দিতে হবে প্রথমে এই ও বৃত্তে, ও বৃত্তে বলা যাচ্ছে না, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত অথবা এডিবি বৃত্ত অথবা এসিবি বৃত্ত অথবা এডিবিসি বৃত্ত, যেভাবে বলতে পারো না কেন, তিনটা দিয়ে বললে হয়ে গেছে মিনিমাম। অথবা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণ এওবি, কোণ এওবি ও কোণ এসিডি কি কোণ যথাক্রমে এডিবি চাপের, এওবি হচ্ছে কি কেন্দ্রস্থ, এসিবি হচ্ছে কি বৃত্তস্থ কোণ। এটা তোমাকে কোথায় লিখতে হবে, সম্পাদ্যে লিখতে হবে, এবং প্রমাণ করতে হবে যে কি, প্রমাণ করতে হবে কোণ এওবি ইকুয়াল টু 2 ইন্টু কোণ এসিবি অথবা কোণ এসিবি ইকুয়াল টু হাফ ইন্টু কোণ এওবি। এটা তোমরা লিখবা। আমি এটা এখানে লিখে দিছি, এটা লেখার মূল কারণ হচ্ছে এটা, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান এই জিনিসটা লেখার জন্য এডিবি চাপের অথবা এডিবি চাপের উপর দণ্ডায়মান জিনিসটাকে লিখে দিতে পারো, অন্তত এটা লিখতে হবে, কারণ একই চাপের এই জিনিসটা তোমাকে উল্লেখ করতে হবে যেহেতু প্রশ্ন উল্লেখ করছে। আচ্ছা যাই গেল, এখন অঙ্কন কি করব, ও বিন্দুগামী
ও বিন্দুগামী CF রশ্মি আঁকে। এখন রেখাংশ বা রেখা কেন নয়? কারণ আমার বহিস্থকোণ লাগবে। বহিস্থকোণের জন্য আমার ওকে অতিক্রম করা লাগবে, শুধুমাত্র ও পর্যন্ত আঁকলে হবে না। তুমি এখানে পর্যন্ত চলে আসতে পারো, ব্যাপার না, কিন্তু আমার অতটুকু দরকার নাই। আমার জাস্ট অতিক্রম করা দরকার, তো আমি অতিক্রম করে চলে আসছি। কেন? আমার এই বহিস্থকোণটা দরকার। তো চলো দেখি ত্রিভুজ AOCA। এখন হচ্ছে প্রমাণ শুরু, এখান থেকে প্রমাণ শুরু। অপর বিষয়ে দেওয়া যাচ্ছে না, দাঁড়াও। তো প্রমাণ এখান থেকে শুরু। এখন কি করতে হবে? ত্রিভুজ কোথায় নিব? AOCA কেন্দ্রস্থ, সরি এখান থেকে কেন্দ্রস্থ কোণ না, আপাতত হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ AOF ইকুয়াল টু কোণ OCA প্লাস কোণ OAC, অর্থাৎ এই দুইটা কোণের যোগফলের সমান। এখন তাও তো আমার ডিমান্ড ফুলফিল হচ্ছে না, কিন্তু আবার কোণ OCA ইকুয়াল টু কোণ OAC, অর্থাৎ কোণ দুটো আবার সমান। এটা কেন সমান একটু চিন্তা করো তো। এটা কিন্তু আমি পড়ছি কোথায়? রেখা কোণ ত্রিভুজ অধ্যায়ে পড়ছি, এখানে না, আগের অধ্যায়ে। কোন অধ্যায়ে পড়ছি এটা মনে রাখার দরকার নাই, কিন্তু তোমার তো ত্রিভুজটা মনে রাখা দরকার। একটা বিষয় দেখো তো, AF এবং OF সমান না? যেহেতু AF ইকুয়াল টু, সরি AF না, OA। F তো কোনো বাহুই না, এখানে তো বাহু তাকিয়ে নাই। ওই ত্রিভুজের বাহু কোনটা? OA এবং OC, এরা সমান। কেন সমান? এরা ব্যাসার্ধ, এটা লিখে দিতে পারো। কিন্তু OA এবং OC সমান, তাই এই কোণ তাদের বিপরীত কোণ সমান। কারণ আমি জানি কি সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, এটা আমি পেয়ে গেছি। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা প্রমাণ করি। কি লাভ হইল? লাভ হইল কি, আমি এখানে ওকে রিপ্লেস করতে পারবো। তো সুতরাং কোণ AOF ইকুয়াল টু কোণ OCA প্লাস কোণ OCA। এই যে কি OAC কে OCA দিয়ে রিপ্লেস করছি। এখন OCA লাগবে নাকি OAC লাগবে? আমার কি এই কোণটা লাগবে নাকি এই কোণটা লাগবে? আমার লাগবে হচ্ছে OCA। কেন? কারণ আমি এই কোণটা নিয়ে কাজ করতেছি, যার একটা পার্ট হচ্ছে এই কোণ। তো আমার এটাকেও এই কোণে কনভার্ট করে ফেলবো। কনভার্ট যদি করে ফেলি তো কোণ 2OCA আসবে। কোণ 2AC যদি আসে, এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি তো এক পার্ট পাইলাম, বাকি পার্ট কেমনে পাবো? বাকি পার্টও সেম ভাবে পাবো। আমি লিখবো কি একইভাবে, একইভাবে হচ্ছে কি কোণ BOF, অর্থাৎ OBC ত্রিভুজে, অর্থাৎ OBC ত্রিভুজে এটা কি হবে? OBC ত্রিভুজেও কোণ BOF ইকুয়াল টু 2 ইন্টু কোণ BCF হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো OB, সরি এটা তো OB না, আগে কোণ OCA। তো এখন আমি লিখবো অপর পৃষ্ঠায়, আর তোমরা অপর পৃষ্ঠায় লিখিও, আমি আর চিত্রে চিত্র দেওয়া রাখবো না। কোণ অনুরূপভাবে, অনুরূপভাবে তোমার আর কিছু বলা লাগবে না, অনুরূপভাবে বলছো মানে কি হয়ে গেছে। তো কোণ BOF, এটা 2 নাম্বার দিই, কোণ BOF ইকুয়াল টু
টু ইন্টু কোণ, এখন কোনটা নিব, কোণ নিব হচ্ছে এইটার জন্য এইটা কোণ ও সিবি, কোণ ও সিবি। আচ্ছা গেল। তখন 3 নাম্বার কি করব, 3 নাম্বার আমি যোগ করে দিব 1 ও 2 থেকে কোণ এ ও এফ আর কোণ বি ও এফ যোগ করে দিব। তো তাদেরকে যেহেতু যোগ করছি তাদের মানগুলো যোগ করতে হবে কোণ 2 ও সি এ প্লাস কোণ 2 ও সি বি। বাহ, এখন আমি কেন যোগ করলাম দেখো একটু, এ ও এফ আর বি ও এফ মিলে কি হচ্ছে, এ ও এফ আর বি ও এফ মিলে এই পুরা কোণটা হচ্ছে, এই পুরা কোণটা হচ্ছে, অর্থাৎ কোণ এ ও বি হচ্ছে। তো সুতরাং কোণ এ ও বি লিখলাম, কোণ এ সরি ও এ না, কোণ এ ও বি, কোণ এ ও বি ইকুয়াল টু ও সি এ এবং ও সি বি মিলে কি হচ্ছে, দেখো ও সি এ হচ্ছে এটা, ও সি বি হচ্ছে এইটা, তো এই দুটো মিলে কোনটা, এটা না, তো অর্থাৎ কোণ এসিবি। তো কোণ এসিবি লিখলাম, কোণ এসিবি। এখন আরেকটা ব্যাপার আছে, এখানে একটা টু গুণাকার আছে, তো টু যদি আমি কমন নিই একটা টু এভাবে থাকবে, কোণ টু এসিবি। এখন দেখো তো এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ, কোনটা বৃত্তস্থ কোণ, এটা তো বৃত্তস্থ না, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তার মানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের ডাবল, এটা আমরা প্রমাণ করে ফেলছি, বুঝছো? ঠিক আছে, এখন এখান থেকে আমাদের আরেকটা প্রমাণ আছে যেটা লাগবে, যেটা হচ্ছে 8.2 তে আছে। ওই যে আমি শুরুতে একটু দেখাইলাম যে আমার বৃত্তস্থ কোণ কিন্তু অসংখ্য, কেন্দ্রস্থ কোণ অনেকগুলা, কিন্তু বৃত্তস্থ কোণ কিন্তু অসংখ্য। আমি কিন্তু অনেকগুলো বৃত্তস্থ কোণ আঁকতে পারি। চলো দেখি আমি কতগুলো বৃত্তস্থ কোণ আঁকতে পারি। যদিও অনেকগুলো পারবো তাই আমি এতগুলো দেখাবো না, আমি দেখাবো হচ্ছে 2টা। তার আগে আমার একটু কেন্দ্রস্থ কোণ দেখাইতে হবে। কেন্দ্রস্থ কোণ কয়টা? কেন্দ্রস্থ কোণ অবশ্যই একটা, তুমি আর কোনোভাবে পারবা না, মানে একটা চাপের জন্য কেন্দ্রস্থ কোণ তুমি হাজার হাজার আঁকতে পারবা, কিন্তু একটা নির্দিষ্ট চাপ থাকলে তার শুধুমাত্র একটাই কেন্দ্রস্থ কোণ আঁকতে পারবা, কিন্তু বৃত্তস্থ কোণ বহু আঁকতে পারবা। এটা ছেদ করতেছে, ও ঝামেলা তো, আর ছেদ করলো ঝামেলা না, কিন্তু আমার একটু দেখাইতে ঝামেলা আর কি। যাই হোক, আগে আগে ফেলি। এখন দেখছো, এখন যে হয়েছে কি, আমরা একটু আগেই তো পড়লাম যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আগে এটা লিখি, একই চাপ, তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাই এটা একটা কি দিলাম, সি দিলাম, যাতে এই চাপটা বোঝাই, ওই চাপটা না বোঝাই, মানে এই বড় চাপটা না বোঝাই। এটাও কিন্তু এবি, আবার এদিক দিয়ে গেল এবি, ওই কারণে এটা এসিবি হচ্ছে, তাহলে এটা এটা তাহলে হচ্ছে ও, এটা ধরলাম, ধরো এটা পি দিলাম, পি এর সাথে পি দিই আর বি এর সাথে কিউ দিই, দিলাম। তো এখন তাহলে আমার প্রমাণ করতে হবে হচ্ছে কি, একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান, সকল বৃত্তস্থ কোণ সমান। এখন আমি কি সবগুলো আঁকবো? না, আমি 2টা দেখাবো, তার মানে আমি আর যেগুলোই আঁকি না কেন এগুলো আমি সেম ভাবে প্রমাণ হয়ে যাবে অটোমেটিক। সকল বৃত্তস্থ কোণ সমান, বুঝতে পারছো? ওই যে একটু আগে যেরকম দেখাইলাম, 2টা যে এর মধ্যে 2টা যে যে সমান সমদূরবর্তী ওই টাইপের। এটা একটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট প্রমাণ এই অধ্যায়ের। কেন দেখো তো, এই যে বৃত্তস্থ সরি কেন্দ্রস্থ কোণটা আছে, এটা হচ্ছে কি এর ডাবল। তো আমি বলতে পারি কোণ এ কিউ বি, কোণ এ কিউ বি ইকুয়াল টু হাফ অফ কোণ এ ও বি। কেন?
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক ও কোণ এপিবি ইকুয়াল টু হাফ অফ কোণ এওবি। কেন? এটাও সেম, অর্থাৎ যেহেতু এইটা এইটা আর এইটা তিনটাই হচ্ছে কি এসিবি চাপের উপর অঙ্কিত কোণ, বৃত্তস্থ হোক বা কেন্দ্রস্থ হোক, তো এই জিনিসটা পুরো লিখতে হবে যে এসিবি বৃত্তে এওবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর একিউবি এপিবি এগুলো হচ্ছে কি ওই বৃত্তের উপর কি কোণ, বৃত্তস্থ কোণ। তো ওই কারণে আমি লিখতে পারবো এই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই যে কেন্দ্রস্থ কোণ একটা, এটা আমার সুবিধা হয়েছে, আমি ওইটার উপর যতগুলো বৃত্তস্থ কোণ আঁকি না কেন ওগুলো এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। যেহেতু সবগুলাই এ বির অর্ধেক হবে তাহলে সবগুলো সমান হবে। তো আমি আপাতত এই দুইটা সমান দেখাই। তো সুতরাং এ কিউ বি সমান কোণ এপিবি। কেন? ও এবি যদি 100 হয় তাহলে এ কিউ বি 50 হবে, সরি এ ও বি যদি 100 হয় এ কিউ বি 50 হবে, এ ও বি তাহলে 100, আবার এপিবিও 100, সরি 50। তো এটাও 50 হয়ে যাচ্ছে, এটাও 50 হয়ে যাচ্ছে, তো সেম। তার মানে কি এই দুইটা সবসময় সমান হবে, যেটা প্রমাণিত, একেবারে ইজি একটা ম্যাথ। কিন্তু এটা তোমার প্রায় ইউজ করা লাগবে। তো যখনই তুমি এরকম দেখবা যে এখানে কোণ উৎপন্ন হয়েছে এবং তারা দাঁড়ায় আছে একই চাপের উপর, এই যে এটার উপর দাঁড়ায় আছে, এই দুটো বিন্দুর উপর দাঁড়ায় আছে, অর্থাৎ এই সিবি চাপের উপর দাঁড়ায় আছে, তো তারা যাই হোক না কেন বৃত্তস্থ কোণ সবগুলা সমান। তা আমি যদি এখানে আঁকি, এটাও সমান, এইটার সাথে সমান, এইটার সাথে সমান, এবং এটার সাথে অর্ধেক, এটা অনেক কাজে ইউজ করা যাবে। তারপর ধর আমি এখানে আঁকলাম, এটাও এটার সমান, এটার সমান, এটার সমান, এই চারোটাই সমান, এবং এই চারোটাই এইটার কি অর্ধেক। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা কাজ করি আমরা, এটা একটা বৃত্ত আঁকি। বৃত্ত এঁকে ফেললাম, ভালো কথা। এখানটা কেন্দ্র দিলাম, ভালো কথা। তো এখান থেকে যে আমরা যে এই যে কেন্দ্রস্থ কোণটা আঁকলাম, এটা আমার মনে হইলে আমি একটা কি করি, এটাকে এদিকে নিয়ে যাই, এটাকে এদিকে নিয়ে যাই, এমনভাবে নিয়ে যাব যাতে কি হয়, এখানে একটা ব্যাস হয়ে যায়, অর্থাৎ একই লাইনে চলে আসে। একই লাইনে আসলে কি হবে, এই কোণটা 180 ডিগ্রি হয়ে যাবে। এটা হচ্ছে এবি ব্যাস, এটা হচ্ছে 180 ডিগ্রি কোণ, এবং ধরো এটা হচ্ছে এসিডি চাপ, আর এখানে হচ্ছে ও। তো এখন এখান থেকে একটা কি আঁকি, কোণ আঁকি। এখন একটা বিষয় দেখো, এসিবি চাপের উপর এ ও বি কেন্দ্রস্থ কোণ না? যেভাবে হোক 180 হোক যাই হোক, এটা একটা কেন্দ্রস্থ কোণ। তারপর এ ডিবি, এটা কি বৃত্তস্থ কোণ না? তো এটার একটা স্পেশাল নাম আছে যেটাকে বলা হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণ। এই যে এবি ব্যাসটা আছে এটা দুটা বৃত্তে ভাগ করছে, একটা হচ্ছে কি সরি দুটা অর্ধবৃত্তে ভাগ করছে, বৃত্তকে দুইটা সমান ভাগে ভাগ করছে। আমি যদি এইভাবে নিয়ে আসি, তোমরা যারা কি দেখছো বাংলা সমান দেখছো, এইভাবে সমান দুই ভাগ করে না, অনেক সময় অর্ধ অর্ধেক কিনো, এই যে অর্ধেকটা হচ্ছে কি অর্ধবৃত্ত। তো একটা ব্যাস একটা বৃত্তকে দুটা ভাগে ভাগ করে, যেটা এগুলো হচ্ছে কি আমি অর্ধবৃত্ত বলি। এই যে অর্ধবৃত্তের উপর আমি যে বৃত্তস্থ কোণটা আঁকবো ওটা হচ্ছে কি বলে অর্ধবৃত্তস্থ কোণ। তো এটা হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ, স্পেশাল নাম, স্পেশাল টাইপের বৃত্তস্থ কোণ, যেটাকে আমরা নাম দিব হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণ। তার মানে এটাকে আমি বৃত্তস্থ কোণ বললেও ভুল হবে না। তাহলে আমার প্রমাণ করতে হবে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্থাৎ এটা 90 ডিগ্রি। তোমরা অনেকে দেখেই বুঝে গেছো কিভাবে করতে হবে, তাও আমি একবার বলে দিচ্ছি। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এখন আমি লিখবো হচ্ছে এসিবি চাপে, এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ একই চাপে হইতে হবে, একই চাপে না হলে বৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণে ডাবল হবে না। তো আমি লিখতে পারবো কোণ এডিবি
সমান হাফ ইন্টু কোণ এওবি। কেন? কারণ হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা যতই অর্ধবৃত্তস্থ কোণ হোক না কেন, এটা কিন্তু বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের সংজ্ঞা অনুযায়ী। বৃত্তস্থ কোণ সমান হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ, এটা লিখে দিবা। আর কোণ এওবি ইকুয়াল টু 180। কেন? কারণ এবি হচ্ছে সরলরেখা, বা জিনিসটাকে এভাবে লিখতে পারো, এ ও বি একই সরলরেখায় অবস্থিত। এ ও বি একই সরলরেখায়। এখন একই সরলরেখায় কেন বুঝছিলাম? ওই যে আমি তো এটা বলাই আছে যে কি এ ও বি একই সরলরেখায় অবস্থিত, অথবা এ বি হচ্ছে কি ব্যাস, বা অর্ধবৃত্ত বললেই কি ব্যাস থাকবে, কারণ ব্যাস ছাড়া বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করা যায় না। তো সুতরাং এখান থেকে বলতে পারবো কোণ এডিবি ইকুয়াল টু হাফ ইন্টু 180, অর্থাৎ কত 90 ডিগ্রি, যেটা হচ্ছে আমার প্রমাণিত হয়ে গেছে। এটাই প্রমাণ করার ছিল, ইজি। তো তো 8.2 এর যা যা থিওরি তোমার লাগবে এটা মোটামুটি শেষ। এখন আমরা নেক্সট 8.3 তে যাব, যেখানে আমার চতুর্ভুজ নিয়ে কাজ, অর্থাৎ বৃত্তের ভেতরে চতুর্ভুজ নিয়ে কাজ। এবার আমরা 8.3 এর দিকে আগাবো, এবং আগাইতে আগাইতে বৃত্তের মধ্যে আমার চতুর্ভুজকে নিয়ে আসবো। তো চলো শুরুতে একটা বৃত্ত আঁকি। এই যে বৃত্ত আঁকলাম। এখন বৃত্তের মধ্যে থাকবে চতুর্ভুজ। এই যে এখান থেকে এখানে আসলো এক চতুর্ভুজ, এখান থেকে এখানে আসলো আরেকটা বাহু, তারপর এইখানে এখানে দিলাম আরেকটা বাহু, এখানে দিলাম আরেকটা বাহু। কেউ কারো সমান্তরাল না, কেউ কারো সমান না, তাহলে এটা কোন ধরনের ত্রিভুজ হলো? সরি, চতুর্ভুজ ছিল। এটা একটা সাধারণ চতুর্ভুজ, যেটা কোনো স্পেশাল চতুর্ভুজের ভাগে পড়ে না। আমার আলোচনা করার সুবিধা হলো, কোনো জেনারেল কোনো শর্ত লাগতেছে না, চতুর্ভুজ হইলেই হইলো, জাস্ট বৃত্তের মধ্যে থাকা লাগতেছে। এখন বৃত্তের বাইরে থাকা আর বৃত্তের ভেতরে থাকার মধ্যে পার্থক্য কোথায়? তবে হ্যাঁ, বৃত্তের ভেতরে বলতে জিনিসটা এরকম না। এই ধরো এরকম একটা চতুর্ভুজ, এটা হইলে হবে না, বা এরকম একটা চতুর্ভুজ, এটাও হবে না। প্রত্যেকটা বিন্দু, সরি, এই যে চতুর্ভুজ আছে তার প্রত্যেকটা শীর্ষ, প্রত্যেকটা বিন্দু অর্থাৎ শীর্ষবিন্দু, এই কোণা বৃত্তের পরিধির উপর থাকতে হবে। তো এটাকে কি বলবো? বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের উপর অবস্থিত। তা আমরা জানি কি বৃত্তস্থ হওয়ার জন্য কি লাগে? কোণাগুলা পরিধির উপর থাকা লাগে। তো এখন নর্মাল চতুর্ভুজ আর বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে পার্থক্যটা কোথায়? চলো পার্থক্যটা আমরা বের করি। এবার আমরা আগে বলবো না, আগে প্রমাণ করব, তারপর ওইখান থেকে আমরা পার্থক্যটা বলবো। অর্থাৎ আমরা এখন কথাই নয় কাজে দেখাবো। যাই হোক, এটা আঁকলাম, ভালো কথা। এখন দেখো এখানে দুটো চাপ আছে না, এ বি সি চাপ আছে, এ ডি সি চাপ আছে, আর এটা হচ্ছে কি এওসি কোণ। এখন এওসি কোণ কোনটা? এইটা নাকি এইটা? তো তুমি একটা জিনিস বলতে পারো, একটা হবে 180 চেয়ে বড়, একটা হবে 180 চেয়ে ছোট। কিভাবে বুঝলাম? দুটোই মিলে 360, অর্ধেক হচ্ছে কত 180। তো হয় দুটো 180, তো আমি ধরে নিলাম দুটো 180 না। দুটো 180 হলে তারও সুবিধা হইতো, কিন্তু আমরা ধরে নিলাম দুটো 180 না। একটা যদি 180 চেয়ে বড় হয়, ধরো 190, তো আরেকটার হবে কত 170। কেন? কারণ দুটোর যোগফল 360 হইতেই হবে, কোনো উপায় নেই। তাই একটা যদি একটু বেড়ে যায় আর একটা কমে যাবে। এখান থেকে তোমরা একটা গড় অর্থাৎ অ্যাভারেজ গড় মানের একটা ধারণা পাও। যদি দুইটা সংখ্যার গড় তোমরা বের করো, ধরো দুটো সংখ্যার গড় বের করছো 10, তো একটা সংখ্যা যদি 10 হচ্ছে বড় হয় আর একটা ছোট হইতে হবে, না হলে তো মাঝখানে আসবে না। গড় কি? গড় হচ্ছে মাঝখানের কিছু, মাঝখানের মান, ঠিক মাঝখানে।
তো একটা উপরে থাকতে হবে, একটা নিচে থাকতে হবে, একটা ডানে একটা বামে। দুইটাই ডানে হবে না, দুইটাই উপরে হবে না, তেমনি দুইটাই বেশি হবে না বা দুইটাই কম হবে না, একটা বেশি হলে আর একটা কম হবে। তো এখন দুইটাই তো এওসি কোণ, আমি কোণটাকে কি দ্বারা বলবো? তো যেটা 180 থেকে বড় ওটাই কি বলবো? প্রবৃদ্ধ কোণ। বুঝতে পারছো? তো একটা হবে কোণ এওসি, আর একটা হবে প্রবৃদ্ধ কোণ এওসি। এটা হচ্ছে নর্মাল এওসি, আর এটা হচ্ছে কি প্রবৃদ্ধ, মানে অনেক বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, 180 থেকে বড় হয়ে গেছে। যাই হোক, জানলাম, ভালো কথা। এখন এবিসি চাপে, এবিসি চাপে এই যে এই চাপটা আছে, ভালো করে খেয়াল করো, এই যে এই চাপটা আছে, এই চাপের উপর এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। কেন? দুটা বাহু হচ্ছে চাপের প্রান্ত বিন্দুতে, চাপ শুরু এখান থেকে, এ থেকে শুরু সি তে শেষ, বা সি থেকে শুরু এ তে শেষ, অর্থাৎ এ থেকে শুরু করে বি এর পাশ দিয়ে সি তে, ডি এর পাশ দিয়ে না, সি তে গিয়ে শেষ হয়েছে। তো এই যে কোণটা আছে, এই কোণটার যেখানে কোণ উৎপন্ন হয়েছে ওই পয়েন্ট হচ্ছে কেন্দ্রে, এবং বাকি দুটো পয়েন্ট হচ্ছে কোথায়? চাপের দুই মাথায়। তো এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। আবার এটা হচ্ছে তাহলে বৃত্তস্থ কোণ। কেন? এই যে চাপ এবং এটা হচ্ছে কি তার কোণ, যেটা বৃত্তের উপর অবস্থিত আছে, এটা হচ্ছে এই কোণের বৃত্তস্থ কোণ। এটা সেম পাশে হবে না, বিপরীত পাশে হবে। দেখছো? এটা হচ্ছে কি সেম, আর এটা হচ্ছে বিপরীত দিকে। তোমরা বুঝতেছো যে এটা হচ্ছে চাপ, তার কোণটা হবে এরকম, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, কখনো এরকম হবে না। বুঝছো? আচ্ছা, যাই হোক, এবার তো আমি বলতে পারবো কোণ এওসি ইকুয়াল টু 2 ইন্টু কোণ এডিসি। কেন? একই চাপের উপর দণ্ডায়মান দণ্ডায়মান কি কোণ? কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বুঝছো এটা? আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এই যে এটা কোণ, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, তো আমাকে এটা লিখে দিতে হবে প্রবৃদ্ধ, কারণ কোণ হচ্ছে দুইটা, এটাও এওসি এটাও এওসি, আমি কোনো আইডেন্টিফাই করতে পারতেছি না কোনটাকে বোঝাচ্ছি আমি, তখন আমার একটাকে বলতে হবে প্রবৃদ্ধ। এখন যেটা 180 হচ্ছে ওটা প্রবৃদ্ধ, যেটা 180 হচ্ছে ছোট ওটা নর্মাল কোণ। তো আমি ধরে নিছি কি এবিসি এরটা প্রবৃদ্ধ, যে কোনটা ধরে নিতে পারো, ব্যাপার না, এটা কোনো পার্থক্য তৈরি করতেছে না। তারপর আর চাপ কোনটা এডিসি, আর আমরা জানি কি আমি যদি একটা চাপ তৈরি করি অটোমেটিক অপর পাশে আর একটা চাপ তৈরি হয়ে যাবে। চাপে মানে জিনিসটা হচ্ছে কি, আমি একটা জিনিসকে একটা জিনিসকে ভাগ করে একটা পার্ট দিলাম, তার মানে কি আরো একটা ভাগ তৈরি হয়েছে, না না হলে ভাগ করলাম কেন? ওই টাইপের একটা বিষয়। ধরো একটা লাইন আমি এ ভাগ করলাম, এটুকু এটা নিলাম, আমি নিচে এতটুকু, কিন্তু এদিকে আবার আরেকটা ভাগ তৈরি হয়েছে না? জিনিস হচ্ছে এরকম, আমি একটা চাপ নিছি, যার ফলে আরো একটা চাপ তৈরি হয়ে গেছে। তো এডিসি চাপে কোন এওসি, এবার কিন্তু প্রবৃদ্ধ বলা লাগবে না, কারণ প্রবৃদ্ধ দিয়ে আমি মেনশন করে দিয়েছি, বা এটা আর কোনো নাম দেওয়া লাগবে না, আমি একটাকে নাম দিয়েছি 2 ইন্টু কোণ এ বিসি। এই যে এটা হচ্ছে আর একটা বৃত্তস্থ কোণ, তো সেম ভাবে এটা লিখে দিবা। এখন দেখো, প্রবৃদ্ধ এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তো প্রবৃদ্ধ এওসি প্লাস নর্মাল এওসি ইকুয়াল টু 2 ইন্টু কোণ এডিসি প্লাস 2 ইন্টু কোণ এবিসি। এখন একটা কথা বলো, এই কোণ এবং এই কোণের যোগফল কত? 360। কেন? বৃত্তের কেন্দ্রের টোটাল কোণ হচ্ছে 360, এর টোটাল একটা গোল্লা হচ্ছে 360। তো 360 ডিগ্রি, তার মানে কমন নিলে, যোগ করে কমন নিলে কোণ এডিসি প্লাস কোণ এবিসি
এখন 2 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে কোণ এডিসি প্লাস কোণ এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এটা দ্বারা আমরা কি বুঝলাম? এটা দ্বারা বুঝলাম এই যে দুইটা কোণ আছে তারা হচ্ছে কি বিপরীত কোণ, অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল 180 সবসময়। বিপরীত কোণদের যোগফল 180 অলওয়েজ। বুঝতে পারছো? অর্থাৎ দেখো আমরা বলতে পারতেছি একটা বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ থাকে, বৃত্তের উপর অবস্থিত হইতে হবে, অর্থাৎ 4টা পয়েন্ট যদি বৃত্তের উপরে থাকে, তাহলে ওটা যে চতুর্ভুজই হোক না কেন, বর্গ, আয়তক, সামান্তরিক যাই হোক না কেন, তাদের বিপরীত কোণদের যোগফল 180 হবে। বুঝতে পারছো? তো তার মানে একটা বিষয় ক্লিয়ার, যে বৃত্তের ভেতরে আমি যদি কোনো সামান্তরিক আঁকি, ওটা অটোমেটিক আয়ত হয়ে যাবে। কেন? চিন্তা করে দেখো। এখান থেকে আমি আরো প্রমাণ করতে পারি যে বৃত্তের ভেতরে যদি কোনো রম্বস থাকে ওটা বর্গ, বৃত্তের ভেতরে যদি কোনো সামান্তরিক থাকে ওটা আয়ত হয়ে যাবে। কেন আয়ত হবে? দেখো, একটা বৃত্ত আঁকলাম, আমি একটা সামান্তরিক আঁকার চেষ্টা করলাম, তো এইভাবে চেষ্টা করলাম সামান্তরিক আকার, হোক বা না হোক। তো বৃত্তস্থ যেহেতু, তাহলে এই কোণ এবং এই কোণের যোগফল কত হবে? 180 হবে। আবার আমরা জানি এই দুইটা কোণ সমান, সামান্তরিক ক্ষেত্রে বিপরীত কোণ দ্বয় সমান, তো এটা 90-90 হইতেই হবে। তো তার মানে কি অটোমেটিক আয়ত হয়ে যাচ্ছে। তো তোমরা এই জিনিসটা চিন্তা করতে পারো, বৃত্তস্থ যে কোনো সামান্তরিকই আয়ত, মানে বৃত্তস্থ সামান্তরিক হইতেই পারে না, এটা আয়ত হয়ে যাবে। তেমনি রম্বসের ক্ষেত্রেও সেম। রম্বসের ক্ষেত্রে কি হয়, কোণগুলো সমান হয় না, কিন্তু বিপরীত কোণ সমান হয়। তো বিপরীত কোণ সমান, আবার বিপরীত কোণ দ্বয়ের যোগফল হচ্ছে 180, তার মানে তারা সমান হইলে 90-90 হবে, আর তো কোনো উপায় নেই। তো যেহেতু এটা 90 এটা 90, তাহলে এটাও 90 এবং এটাও 90 সেম ভাবে, তো এটা অটোমেটিক কি হয়ে যাচ্ছে, বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে সবগুলো হচ্ছে 90 ডিগ্রি, আর আর কি বলে রম্বসের ক্ষেত্রে সবগুলো 90 ডিগ্রি হয় না। পাশাপাশি কোণগুলোর যোগফল 90 হয়, কিন্তু পাশাপাশি কোণ সমান হয় না। সমান হইলে বর্গ, সমান না হইলে রম্বস। তাহলে মিল কোথায়? মিল হচ্ছে রম্বস এবং বর্গ দুইটার ক্ষেত্রে সবগুলো বাহু সমান, কিন্তু বর্গে সবগুলো কোণ সমান, রম্বসে সবগুলো কোণ সমান না। আর আয়ত এবং সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান, মানে বিপরীত, আমার অপোজিটে যে আছে সে সমান, এটা সমান, তারপর এটা আর এটা সমান। কিন্তু সামান্তরিকে সবগুলো কোণ সমান না, বিপরীত কোণ সমান শুধু, পাশাপাশি কোণের যোগফল 180। তেমনি আয়তের ক্ষেত্রে হচ্ছে তার উল্টা, সবগুলো কোণের যোগফল সবগুলো কোণ হচ্ছে সমান, এবং সবগুলো বাহু সমান না, বিপরীত বাহুগুলো সমান। আচ্ছা গেল। তো এখন আমি বলতে পারবো হচ্ছে এটা থেকে কি বৃত্তস্থ যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। এটা হইতেই হবে, আর কোনো উপায় নেই। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা কি করব, নেক্সট আরেকটা বিষয় দেখব, ওটাও কি বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ। তোমাদের অনুসিদ্ধান্ত কিন্তু এটা আছে যে বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক একটা আয়তক্ষেত্র, অনুসিদ্ধান্ত 7, তোমাদের পেজ হচ্ছে 162। এই যে এখন যেটা বললাম এটা, তেমনি বলা যায় বৃত্তে অন্তর্লিখিত রম্বস একটি বর্গক্ষেত্র। এই যে একটু আগে ব্যাখ্যা করলাম। আচ্ছা, তোমাদের জাস্ট আরেকটা কি আছে, আরেকটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় হুবহু আসতে পারে, আগেরগুলো আসতে পারে, কিন্তু এটা আরো বেশি ইম্পর্টেন্ট যেহেতু এটার মধ্যে একটু ইনোভেটিভ বেশি। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যেটা দুইটা যে মিলে আছে ওইটাও আসতে পারে। আচ্ছা আপাতত এটা দেখি, এটা কি বলতেছে আমাকে। এটা তার ঠিক উল্টা উপপাদ্যটা বলতেছে। আমরা একটু যেটা বললাম ওটাও কিন্তু উপপাদ্য, যদিও তোমাকে আমি আগে বলি নাই, আগে প্রমাণ করছি, তারপর এই উপপাদ্যটা দেখাইছি যে এটা সত্য হচ্ছে। এটা একটু উপপাদ্য যার প্রমাণ হচ্ছে এটা।
আর যে বিশেষ নির্বাচন বা সাজানো ওগুলো তোমরা নিজেরা করবা, বইয়ে তো আছে। আর যেগুলো অনুশীলনের আছে ওগুলো আমি ভালোভাবে অর্থাৎ সাজানো আকারে লিখে দিব নেক্সট ক্লাসে। আপাতত এই ক্লাস হচ্ছে কি থিওরি। আচ্ছা দেখো, এটা বলতেছে কোনো চতুর্ভুজের দুটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়। অর্থাৎ সম্পূরক মানে কি, দুইটা কোণের যোগফল 180 এবং দুইটা কোণের যোগফল যদি 180 হয় একটা আরেকটা সম্পূরক। তো আমি বলতে পারবো বৃত্তস্থ কোণের বিপরীত কোণ দ্বয় হচ্ছে কি সম্পূরক। আচ্ছা, তো এখন আমি আরেকটা আবার চতুর্ভুজ আঁকতেই হবে, কোনো উপায় নেই, আঁকতেছি। এই যে আঁকলাম, না চতুর্ভুজ তো একটা বাহু, আরেকটা বাহু, আরেকটা বাহু, আরেকটা বাহু আঁকলাম। এখন আমাকে প্রমাণ করতে বলছে, সরি মানে দেওয়া আছে হচ্ছে এটা এবং এটার যোগফল হচ্ছে 180। কিভাবে দেওয়া আছে বলছে সম্পূরক। তোমার প্রশ্নটা দেওয়া আছে হচ্ছে এরকম, কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়। আচ্ছা, তাহলে এবার দেখি, এখন এটা সমবৃত্ত প্রমাণ করে আমার একটু অঙ্কন করা লাগবে। যে আমি ধরে নিব, ধরো এ বি সি। এখন এ বি সি সমরেখা হওয়া যাবে না, সেম রেখা হলে আর একটা চতুর্ভুজ হবে না আর কি। এই কোণটা যে 180 হয়ে যায় তো চতুর্ভুজ হচ্ছে না, ত্রিভুজ হয়ে যাচ্ছে। মানে এরকম এক লাইনে চলে আসলে আর তো চতুর্ভুজ বলা যাচ্ছে না। তো আমি ধরে নিব এ বি সি সমরেখা নয়, কিন্তু এ বি সি একই বৃত্তের উপর অবস্থিত, কিন্তু হচ্ছে কি ডি একই বৃত্তের উপর অবস্থিত না, এটা আমি ধরে নিব। তো এটাকে আর একটু কি করবো, বর্ধিত করব, এতটুকু করলাম। আমি ধরে নিব হচ্ছে এবিসিডি বিন্দুটি কি, এখানে আমি ধরে নিব হচ্ছে কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু 180। প্রমাণ করতে হবে এবিসিডি সমবৃত্ত, অর্থাৎ একই বৃত্তের উপর চারটা বিন্দু অবস্থিত। কিন্তু আমি এখন আঁকছি কি, এটা হচ্ছে বৃত্তের বাইরে। কেন? এটা প্রমাণের স্বার্থে। তো আমি প্রথমে ধরে নিব হচ্ছে কি বিন্দু মানে ডি হচ্ছে কি বাইরে। এখন একটা বিষয় দেখো, আমার তোমাদের হয়তো আগের ক্লাসে বলছিলাম তিনটা বিন্দু দিয়ে আমি অসংখ্য বৃত্ত আঁকতে পারবো না। তিনটা বিন্দু দিয়ে শুধুমাত্র একটা বৃত্ত আঁকা সম্ভব। তোমরা এটা লিখে রাখতে পারো, মনে রাখতে পারো। দুইটা বিন্দু দিয়ে শুধুমাত্র একটা সরল রেখা সম্ভব। তিনটা বিন্দু দিয়ে শুধুমাত্র একটা বর্গ আঁকা সম্ভব, শুধুমাত্র একটা আয়ত আঁকা সম্ভব, শুধুমাত্র একটা সামন্তরিক আঁকা সম্ভব, শুধুমাত্র একটা রম্বস আঁকা সম্ভব এবং শুধুমাত্র একটা ত্রিভুজ আঁকা সম্ভব, এবং তার পাশাপাশি শুধুমাত্র একটাই বৃত্ত আঁকা সম্ভব। তো আমি বলতে পারবো তিনটি বিন্দুকে ছেদ করে, একই কথা, তিনটি বিন্দুকে ছেদ করে এমন বৃত্ত শুধুমাত্র একটি পাওয়া সম্ভব। তবে দুইটা হলে অসংখ্য পাওয়া যাবে, আর চারটা হলে বলা যাচ্ছে না যে ছেদ করবে নাই করবে না। মানে বৃত্ত পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে, এটা নির্ভর করতেছে মানে পরিস্থিতির উপর। এটাই এখন পরিস্থিতি। আমি এবিসি দিয়ে যাই, এবিসি বিন্দু দিয়ে যাই
তো আচ্ছা, এখানে কি করতে হবে? আহ, আচ্ছা, এখানে কি করতে হবে? বিসি বিন্দু দিয়ে যাই এমন বৃত্ত একটি। এখন ধরো আমরা ধরে নিলাম ডি হচ্ছে কি বাইরে, তো আমি কি করি? ডি থেকে একটা বিন্দু ই নিই এবং সি যোগ করি। তো অ্যাড এর উপর সি আঁকি, এটা আঁকলাম। তো সুতরাং এ বি সি হচ্ছে কি বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। এখন তারা ধরে নিলাম, তাহলে কি হইল? লাভের লাভটা কি হইল? লাভের লাভটা হচ্ছে আমি যখন ধরে নিলাম এ বি সি বৃত্তস্থ চতুর্ভুজ, এবং আমি যদি এটা প্রমাণ করে দেখাইতে পারি ই এবং ডি একই বিন্দু, আমার চিত্র বলতেছে কি দুইটা ভিন্ন বিন্দু, কিন্তু আমি দেখাবো কি এটা হইতে পারে না, সম্ভবই না। আমি যা আঁকছি এটা সম্ভব না, মানে নিজের পায়ে কুড়াল মেরে আমি প্রমাণ করবো কি? আমি প্রমাণ করে দেখাবো উপপাদ্য সত্য। যাই হোক, জ্যামিতি ম্যাথ কখনো মিথ্যা হইতে পারে না, এবং এটা সবসময় ফিক্সড। ফিজিক্স কেমিস্ট্রি বা আর যাই কিছু হোক, সবসময় চেঞ্জ হচ্ছে, চেঞ্জেবল চেঞ্জেবল, প্রতিদিন চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। 500 বছর আগে পৃথিবী সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরতো, এখন আমরা জানি কি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। কেমিস্ট্রিতে আমরা আগে জানতাম একটা, পরে অনেক কিছু চেঞ্জ হয়, পরমাণুর ভিতরে আরো কিছু আবিষ্কার হয়, কিন্তু 2+2=4, এটা সৃষ্টির আদিকাল থেকে 4, এখনো 4, আজীবন 4ই থাকবে। তো যাই হোক, এখন আমরা এটা দেখাবো হচ্ছে কি ই এবং ডি ভিন্ন কিছু হইতে পারে না। তো কিভাবে দেখাবো? এখন আমাদের চিত্র অনুসারে দেখো কি হয়, এগুলো এক্সট্রা জিনিস। এখন আমাদের চিত্র অনুসারে হচ্ছে কোণ এবিসি এবং কোণ এবি বিপরীত কোণ, কিন্তু এটা হচ্ছে বৃত্তের উপর, তো সুতরাং এই দুইটা কোণের যোগফল 180 হবে। সুতরাং কোণ এবিসি প্লাস কোণ এইসি ইকুয়াল টু 180 ডিগ্রি। কোণ এবিসি আর কোণ এইসি যেহেতু 180 ডিগ্রি, আবার প্রশ্নে কি দেওয়া আছে? কোণ এবিসি প্লাস কোণ এডিসি 180। তো সুতরাং কোণ এডিসি আর কোণ এইসি সমান। এখন দেখো, সমান হইতে পারে যে কোনো কোণ, কিন্তু এই ক্ষেত্রে হইতে পারে না, কারণ এটা হচ্ছে এই ত্রিভুজের বহিস্থ কোণ। তো এটা আমরা একটু লিখে দিব, কারণ কেন? কারণ আমি যদি বলি দুইটা কোণ সমান, তার মানে কি দুইটা বিন্দু সমান হইতেই পারে না। ধরো আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এই কোণ এবং এই কোণ সমান, তার মানে এই বিন্দু আর এই বিন্দু সমান আমি বলতে পারবো না। কিন্তু এই ক্ষেত্রে ই এবং ডি বিন্দু সেম হবেই। কেন হবে এটা হচ্ছে আমরা এখন বের করব। কিন্তু কোণ এডিসি হলো ত্রিভুজ সিইডি এর লেখাটা একটু ভালো করে পড়ে নিও, একটু ঝামেলা হচ্ছে। যাই হোক, কোণ এডিসি হলো কোণ সিইডি এর, সরি, ত্রিভুজ সিইডি এর বহিস্থ কোণ। তো তাই এদিকে লিখতেছি আমি, তাই ই ও ডি ভিন্ন বিন্দু হইতে পারে না। বুঝতে পারছো? তো ই এবং ডি যেহেতু ভিন্ন বিন্দু হইতে পারে না, সুতরাং ই যেহেতু বৃত্ত গঠন করতেছে এই যে, তো সুতরাং এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এটা আমার কি হয়ে গেছে? প্রমাণ হয়ে গেছে। বুঝতে পারছো? এটা লিখবে পরে।
এটা সবার লাস্টে, এটা লেখার পর এটা। তো আমার বিষয়টা দেখছো যে যখন আমাকে প্রমাণ করতে বলছে দুটো, সরি, চতুর্ভুজের দুটো বিপরীত কোণ সম্পূরক, অর্থাৎ দুটোর যোগফল 180। এখন দুটোর যোগফল যেহেতু 180, ওইটা থেকে প্রমাণ করতে বলছে শীর্ষবিন্দু 4টা সমবৃত্ত। এখন আমি ধরে নিব তিনটা দিয়ে আমি একটা বৃত্ত আঁকবো, যে কোনো তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকবো ধরে নিব, অর্থাৎ এবিসি দিয়ে একটা বৃত্ত গেছে। এখন অবশ্যই একটা বৃত্ত হবে। এখন একটা বৃত্ত না হলে কি হইতো, একটা বৃত্ত না হলে সি ডি এবং ই যে সেম বিন্দু ওটা আমি বলতে পারতাম না, কারণ কারণ হচ্ছে এমন তো হইতে পারতো যে দুইটাই বৃত্তের উপর দুইটা আলাদা বিন্দু, কিন্তু বৃত্ত হচ্ছে একটাই। বৃত্ত একটা ভালো কথা, শুধু এটাই না, দুইটা কোণ সমান, দুইটা কোণের পাশাপাশি আর একটা ঝামেলা হয়ে গেছে, ত্রিভুজের একটা হচ্ছে বহিস্থ কোণ। এখন বহিস্থ কোণ কখনো অন্তস্থ কোণের সমান হইতে পারে না, মানে একটা অন্তস্থ কোণের সমান হইতে পারে না, দুইটা অন্তস্থ কোণ, এই যে এই কোণটা আছে এবং এই কোণটা আছে, দুইটার যোগফল হচ্ছে এই কোণ। যেখানে এই দুটোর যোগফল এই কোণ, আবার এইটা আর এইটা সমান, যেটা ইম্পসিবল, এটাকে জিরো হয়ে যেতে হবে। এটা জিরো হইলে এখানে আর কোনো কিছু পাওয়া যাবে না, তার মানে এই রেখা মিলে যাবে। তো এই রেখা মিলে গেলে কি হবে, ডি আর ই সেম হবে, একই কথা। তো এটা যদি সেম হয়, তার মানে এই কোণটা হচ্ছে কি, এই কোণটা আমার জিরো, এই কোণটা যেহেতু জিরো, তার মানে এই রেখাটা এখানে মিলে গেছে, ওইভাবে চিন্তা করতে পারো। তার মানে এই রেখা সেম, এই রেখা সেম হইলে ডি আর এই বিন্দু সেম। তো রেখার কথাটা তোমাকে বলতে হচ্ছে না, তুমি জাস্ট কোণ দিয়ে বলতে পারতেছো যে যেহেতু বহিস্থ কোণ, তার মানে সমান হইতে পারে না, অর্থাৎ ডি আর এই বিন্দু একই হইতে হবে। একই বিন্দু হওয়া ছাড়া আর কোনো গতি নাই, একটাই সমাধান। তুমি আর সবগুলো পথ বন্ধ করে দিছো। এখন তুমি প্রমাণ করিয়েছো কি ওর সবগুলো পথ বন্ধ, তাকে এই দরজা দিয়ে যাইতেই হবে। এটাই হচ্ছে কি আমার দরজা, এটাই হচ্ছে আমার প্রমাণ। আশা করি প্রমাণটা বুঝতে পারছো। তো এখন তোমাদের সরি, সম্পাদ্যবাদে, সম্পাদ্য আসলে হচ্ছে কি উপপাদ্যের প্রয়োগ। এই যে আমি উপপাদ্যগুলো শিখছি ওইগুলো প্রয়োগ করেই আমি সম্পাদ্য করি। তো সম্পাদ্য আমি এই ক্লাসে আলোচনা করব না, এই ক্লাসে এই উপপাদ্যগুলোই আলোচনা হবে। এই যে যতগুলো যা পড়াইছি সবগুলো তোমার অনুশীলনীতে কাজে লাগবে, তাই সবগুলো তুমি নিজে বুঝবা, প্রমাণগুলো বোঝার চেষ্টা করবা। প্রমাণ বুঝবা না বুঝো, জিনিসটা মনে রাখার চেষ্টা করবা। কিভাবে, একটা বৃত্ত আঁকবা, বৃত্ত এঁকে যা যা পড়াইছি এগুলা লিখবা। একটা বৃত্তের জন্য, একটা প্রমাণের জন্য একটা বৃত্ত চিত্র আঁকবা। তারপর চতুর্ভুজ হলে চতুর্ভুজ, বা বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ হলে ওইটা, বা যে সংক্রান্ত সমস্যা হলে ওইটা লিখবা। লেখার পর চিন্তা করবে যে কি হইতে পারে, এই দুইটা সমান, তার মানে দুইটা সমান দূরে হবে, আর কোনো উপায় নেই, এটা সমান হইতে হবে। সমান না হলে আমাকে দিচ্ছে কেন, বা সমান না হলে উপায় কোথায়, সমান না হলে তো আমি প্রমাণ করতে পারতেছি না, তার মানে সমান হওয়া লাগবে। এটা কোনো যুক্তি না, কিন্তু এটা মনে রাখার ট্রিক্স যে আমাকে যেহেতু দিচ্ছে এখানে সমান বড় কিছু একটা হবেই, কোনো একটা সম্পর্ক আছেই, না আমাকে দিত না। যেহেতু আমাদের বই থেকে কোয়েশ্চেন দিবে, ওইভাবে তুমি চিন্তা করতে পারো। আর যদি আরো ভালোভাবে চিন্তা করতে চাও, চিত্র আঁকবা, নিজে প্রমাণ করার চেষ্টা করবা, নিজে এইসব জিনিস বের করবা যে এটা হইতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই, অথবা আমরা আগের উপপাদ্য ইউজ করে বের করবো, এই টাইপের চিন্তা করবা। অবশ্যই চিত্র দেখে বোঝার চেষ্টা করবা, চিত্র দেখবা, চিত্র থেকে তুমি চিত্রের ভাষা বোঝার চেষ্টা করবা, চিত্র আমার কি বলতেছে। অনেক সময় ধরো তোমরা যখন চিত্র দেখো, একটা ছবি দেখো, একটা বিড়ালের চেহারা দেখে বুঝতে পারো যে এটা কি স্যাড নাকি হ্যাপি, বা এরকম কিছু বুঝতে পারো। তুমি ওঠার মধ্যে অনেক কিছু বুঝে ফেলার চেষ্টা করো, বা বেশিরভাগই মোস্ট অফ দ্য কেস তার এক্সপ্রেশনটা বুঝে যাও। স্বাভাবিক, এটা হচ্ছে আমাদের কি মানুষের মস্তিষ্কের স্বাভাবিক একটা জিনিস যে আমরা অনুভূতি বুঝতে পারি, চেহারা দেখে বুঝতে পারি যে তার ভিতরে কি হচ্ছে। সে যদি কি না করে, মানে ফেক চেহারা তৈরি না করে, আমি বুঝতে পারতেছি কি তার চেহারা দেখে বুঝতে পারবো সে খারাপ নাকি ভালো, সরি মানে সে কি ভালো আছে নাকি খারাপ আছে, সে কি অসুস্থ নাকি সুস্থ, এগুলো আমরা বুঝে যাচ্ছি। তেমনি আমি একটা বৃত্তের চেহারা, একটা জ্যামিতিক চিত্রের চেহারা দেখে বুঝতে পারবো ওখানে কি কি হচ্ছে কি কি হচ্ছে না। এই যেমন আমি একটা বৃত্ত দেখলাম, বৃত্তের মধ্যে চতুর্ভুজ দেখলাম, আমি ধুম করে বুঝে যাবো কি এটা হচ্ছে তাদের বিপরীত কোণগুলোর যোগফল হচ্ছে 180। এবং আমি যদি দেখি এটা অনেকটা সামন্তরিকের মতো, কিন্তু আমি বুঝবো এটা সামন্তরিক হইতেই পারে না, কারণ এটা আয়ত হয়ে যাবে। আয়ত এক ধরনের সামন্তরিক, ওই ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সামন্তরিক আঁকলে এটা আয়ত হয়ে যাবে কার মধ্যে, বৃত্তের মধ্যে। এটা আমি দেখে বুঝে যাব। তারপর এই যে দেখো, আমি বৃত্তের মধ্যে এরকম একটা চতুর্ভুজ দেখলাম, সরি এরকম একটা ত্রিভুজ দেখলাম, যার একটা বাহু কি কি দিয়ে গেছে, কেন্দ্রের মধ্য দিয়ে গেছে। এখন একটা বাহু যখন কেন্দ্রের মধ্য দিয়ে গেছে, ওই
ত্রিভুজটা সমকোণী হয়ে গেছে। কেন? এটা 180 আর তার বিপরীত কোণ, সরি তার বৃত্তস্থ কোণ, যেটাকে আমি স্পেশালি নাম দিয়েছি অর্ধবৃত্তস্থ কোণ, ওটা 90 হয়ে যাবে, অর্ধেক। তার মানে আমি বৃত্তের মধ্যে এমন একটা ত্রিভুজ কল্পনা করব। বৃত্ত আছে, বৃত্তর একটা চেহারা আছে, চেহারা একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজটা বৃত্তের ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে, অর্থাৎ কেন্দ্র দিয়ে যাচ্ছে একটা বাহু। তার মানে আর একটা কোণ 90 ডিগ্রি হইতেই হবে, মাস্ট। এটা আমি, এটাই বৃত্তের চেহারা আমাকে বলতেছে। যে প্রমাণে আসুক না কেন, পরীক্ষায় যেটা আসুক না কেন, তুমি এটা দেখবা, এরকম চিত্র দেখবা, তোমাকে প্রথমে বুঝে নিতে হবে এটা হচ্ছে 90 ডিগ্রি, বাকি গাছগুলো পরে। তার মানে আমি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো, এটা তুমি বুঝে যাবা ধাপে ধাপে, একটার পর একটা। তারপর আমি ধর এরকম দেখলাম যে দুইটা কোণ আছে, দুইটা কোণ হচ্ছে কি দুইটা বিন্দুর উপর, মানে একটা সরি একই চাপের উপর সেম দুইটা বিন্দুর উপর দাঁড়ায় আছে। তার মানে এদের মধ্যে কোনো কিছু আছে, এবং আমি বুঝে যাবো কি তাদের হচ্ছে সমান। এটা বাঁকা হোক যেই হোক, এই দুইটা বিন্দু আমি দেখবো, এই দুইটা বিন্দু যখন আমি দেখবো, তার মানে হচ্ছে কি এই কোণগুলো হচ্ছে কি সমান। বুঝতে পারছো তুমি? এইভাবে তুমি চিত্রগুলো কল্পনা করবা এবং চিত্র দেখে চেহারাটা বোঝার চেষ্টা করবা, চেহারা কি বলতেছে, বৃত্ত আমাকে কি বলতেছে। তারপর যখন আমি এরকম দেখবো, এই যে একটা প্লেনের মতো আমরা প্লেন দিক চিন্তা করছিলাম, তখন এই কোণটা তুমি চোখে দেখাই বুঝতেছো এই কোণটা এটা হচ্ছে বড়। এখন কতটুকু বড় আমাকে উপপাদ্য বলছে ডাবল। ইয়েস, এটাই। তারপর যখন আমি এটা দেখবো, ত্রিভুজের মধ্যে দুইটা যে আছে এবং কোনো না কোনোভাবে বলা আছে দুইটা সমান, তার মানে তারা সমান দূরে আছে। এটা কার ক্ষেত্রে? একই বৃত্তের ক্ষেত্রে যদি যে হয়, সমান সমান যে হয়। তারপর যদি আবার তারা সেম দূরত্বে, আমি যদি সেম দূরত্বে আঁকতে চাই, একটা বৃত্ত আছে, একটা গোল্লা, গোল্লার মধ্যে কেন্দ্র থেকে সমান দূরত্বে আমি দুইটা জিনিস আঁকলাম, দুইটা রেখা আঁকলাম, তো ওই দুটা যে অবশ্যই সমান হইতেই হবে। তার উপর আরেকটা বিষয়, একটা যে আঁকলাম, তার উপর লম্ব রেখা আঁকলাম, ঠিক যে বললাম ছুরির মতো ঠিক মাঝখান দিয়ে গিয়ে ভেদ করবে। যদি আমি সোজাসুজি নিক্ষেপ করি এবং ওটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে, তাহলে কি হবে? তাহলে সেটা সমান দুই ভাগে ভাগ করবে। আবার যদি সমান দুই ভাগে ভাগ করে, তার মানে সে নিক্ষেপ করার সময় ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করছে। এই যে চিত্র দেখে বুঝতেছি, এরকম চিত্র দেখে আমি অনুধাবন করার চেষ্টা করবো। আমি তো আমার মতো বললাম, তুমি তোমার মতো চিন্তা করবা যে কিভাবে দেখলে আমি চেহারা দেখে বুঝে যাব যে আমার কি বলতে চাচ্ছে। আচ্ছা, অনেক কথা হইলো, আজকের ক্লাস এখানেই শেষ। আজকের মূলত তোমার থিওরি পার্টটা নিয়ে কথা বলছি, যেহেতু তোমাদের অনেকের প্রবলেম ছিল যে থিওরি থেকে তোমরা কি করতে পারো না, উপপাদ্য থেকে তোমরা অনুশীলনী ম্যাথ সলভ করতে পারো না। তো এইভাবে আমি যেভাবে বললাম ওভাবে যদি তোমরা বুঝতে পারো, তাহলে অনুশীলনী ম্যাথ আরো ভালোভাবে করতে পারবা। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি বেশ কিছু অনুশীলনী ম্যাথ করবো। আপাতত আল্লাহ হাফেজ।